আমি প্রথমে কি বললাম, আমার ভাই শহীদ ওসমান হাদি, এবং আমি সবখানে এই কথাটা বলতে অনেক প্রাউড ফিল করি। আমি গর্বিত যে আমি বলতে পারি যে আমি শহীদ ওসমান হাদির ভাই। আর জাবের যেভাবে যেভাবে বললো যে ঘন্টার পর ঘন্টা আসলে আমাদের কি কথা হতো, রাতের পর রাত। সাধারণত আমাদের বয়সী বা তোমাদের বয়সী যারা বা আপনাদের বয়সী যারা আছে তারা অনেকেই, বেশিরভাগ ইয়াংদের দেখতে পাচ্ছি, তারা গার্লফ্রেন্ডদের সাথে রাতে একটু বেশি কথা বলে, তাই না? তো আমার কি বলবো, এক ধরনের নেশা হয়ে গেছিল তার সাথে কথা বলাটা। যে কোনো একটা রাতে হয়তো কথা হয় নাই হাদি ভাইয়ের সাথে, 12টার পরে একটা ফোন আসে নাই, বা 2 মিনিট কথা হয় নাই অ্যাটলিস্ট, এটা কেমন জানি লাগতো, মনে হয় যে এটা একটা প্র্যাকটিস, এটা হচ্ছে না কেন আজকে, আজকে কি হয়েছে। বা আমি ফোন দিই নাই, সে হয়তো কল দিচ্ছে রাত 4টার সময়, এই বানা ভাই কি অবস্থা, কিছু একটা, আর ওকে আপনি ভালো আছেন ভাই, এই তো এতটুকুই। কিন্তু কথা হয় নাই এরকম দিন খুব কম ছিল, কথা হতোই, টুকটাক করে কথা হতো। শুরুটা করি হচ্ছে ওই জায়গা থেকে, তাকে আমি প্রথম কিভাবে দেখলাম বা কোথায় আবিষ্কার করলাম। আমি আসলে হাদি ভাইকে আবিষ্কার করি নাই, হাদি ভাই আমাকে আবিষ্কার করছে। এটা হচ্ছে ওসমান হাদির একটা অসাধারণ গুণ ছিল। সে কিভাবে কিভাবে যেন রাইট পিপল গুলাকে পিক করে ফেলতো। মানে সে জানতো যে, আমি জানি না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে একটা অদ্ভুত সুন্দর গুণ দিছিলেন, যে উনি জানতেন যে ওনার ওনার ইনার সেন্সটা, এবং উনি বুঝতেন যে এই মানুষটাকে আমার পিক করা দরকার, আমার পাশে রাখা দরকার, আমার মতো করে হয়তো উনি ভাবে, বা কাছাকাছি আমরা হয়তো হইতে পারি। আমি একটা জায়গা খুব স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে পলিটিক্যাল আইডিওলজি জায়গায় কিন্তু হাদি ভাইয়ের সাথে আমার ডিফারেন্সেস ছিল একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। মানে আমার ভাবনার জায়গাটা একটু ডিফারেন্ট ছিল কিছু কিছু জায়গাতে, এবং আমাদের মধ্যে খুব টুকটাক ডিফারেন্সেস ছিল। কিন্তু আমরা যেই জায়গাটায় সবসময় এক ছিলাম সেটা হচ্ছে ওই যে দেশপ্রেম, মানে বা বাংলাদেশকে ভালোবাসা। সো ওই জায়গাটা, যাই হোক, যেখানে প্রথম দেখা সেই জায়গাটা ফিরি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে উনি আমাকে খুঁজে বের করলেন। উনি আমার নাম্বার কোনো একটা জায়গা থেকে জোগাড় করলেন, জোগাড় করে বললেন যে আমি ওসমান হাদি, ভাই আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। হোয়াটসঅ্যাপে সমস্ত মেসেজ পাঠালেন উনি আমাকে। আমি তখন দেশের বাইরে, আমার মনে আছে এটা আগস্টের দিকে, না জুলাইয়ের পরপরই, তো আগস্টের দিকেই হবে এটা, এক্স্যাক্টলি তারিখটা মনে নাই। তো আমি বললাম ওসমান ভাই আমি আপনাকে চিনি। হি ওয়াজ সো সারপ্রাইজড। আমি বললাম উনি কিভাবে চিনেন আপনি আমাকে? আপনি তখন কনক সারোয়ারের একটা প্রোগ্রামে, উনি একটা প্রোগ্রামে ওনাকে দেখেছিলাম আমি, এবং ওনাকে দেখলাম যে উনি খুব বোল্ডলি কথা বলছেন এবং খুব গুছিয়ে কথা বলছেন। আমি যে কয়জন অ্যাক্টিভিস্টের প্রোগ্রাম সবসময় ফলো করতাম, তার মধ্যে কনক সারোয়ার একজন ছিলেন। আমি অনেকেরই প্রোগ্রাম ফলো করতাম, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, ওই সময় তো আসলে আমাদের মধ্যে এত ডিফারেন্সেস ছিল না, সবাই আমরা একসাথে ছিলাম। ফাহাম আব্দুল সালামের কথাও শুনতাম, পিনাকি ভট্টাচার্যের কথাও শুনতাম, শাহাদ আলমের কথাও শুনতাম, ওই ইয়ার কথাও শুনতাম, ধরেন জুলকার নাইনের স্ট্যাটাসও দেখতাম, কাউকে বাদ দিচ্ছি না। সব তখন তো এই যে এখন তো সবাই সবাই একটা একটা দেখতে পারে না টাইপের হয়ে গেছে, অনেক অনেক নেগেটিভ পজিটিভ মিলে এক একজনের ডিফারেন্সেস অনেক বেশি। তো সেই জায়গাটা না, তখন তো সব এক ছিল, সবাই তো আমরা মনে করতাম আমরা সবাই ভাই। তো কিন্তু আমি যে কনক স্যারের প্রোগ্রামে ওনাকে আমি দেখলাম, দেখার পরে দেখলাম যে ও মাই গড, উনি তো এত বোল্ড, এত স্ট্রংলি কথা বলে, এত অসাধারণ ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কোন অর্থে বললাম, যা বলে টু দি পয়েন্ট, একদম বুলেট করা, একদম জায়গা মতো। মানে এইটা আমি খুব ইমপ্রেসড হইলাম তার কাছ থেকে। এবং তাকে আমি দেখলাম জুলাই নিয়ে সে যেভাবে ভাবে, বা যেভাবে সে জুলাইটাকে ব্যাখ্যা করে, সেটা অনেকে এইভাবে হয়তো ভাবে না, এইভাবে দেখে না, এই অ্যাঙ্গেলে দেখে না। তার মানে একটা তার দৃষ্টিভঙ্গি আছে, তার একটা পয়েন্ট অফ ভিউ আছে, কিছু পয়েন্ট অফ ভিউ আছে যেটা অন্যদের থেকে আলাদা, সেটা আমাকে ইমপ্রেস করলো অনেক। তো এনিওয়ে, এরপর তাকে যখন আমি বললাম যে আমি আপনাকে চিনি, সে সারপ্রাইজ হলো। তখন আমি বললাম হাদি ভাই আমি আপনার সাথে, আমি দেশের বাইরে আছি। বলে ভাই শোনেন, আমাদের ওই যে আমার দেশ প্রোগ্রামে আমাদের দেশের প্রেসটা ওপেন হবে, মাহমুদুর রহমান ভাই আসছেন, আমরা গ্রাফিতি করব, আপনি দেয়াল ওইটার বাইরে। তার আগের ঘটনা হচ্ছে একদিন এরকম হয়েছিল যে সম্ভবত গ্রাফিতি মুছে ফেলা হচ্ছিল বা কিছু একটা, এরকম কোন একটা ঘটনা ঘটতেছিল। তো আমি বললাম ঠিক আছে, আমি বাংলাদেশ এসে এটা, আমি বাংলাদেশ থেকে যেদিন ওই দিন এয়ারপোর্ট থেকে নেমে আমি সরাসরি যাই হচ্ছে ওই প্রোগ্রামে। আমার মনে আছে বাংলাদেশে আমি নামলাম, ল্যান্ড করলাম, ল্যান্ড করে আমি সরাসরি ওখানে গেলাম। যাওয়ার পরে আমি হাদি ভাইকে দেখে আমার একবারও মনে হয় না এই মানুষটার সাথে আমার প্রথম দেখা হয়েছে। আমার কাছে মনে হয়েছে ওনাকে আমি অনেক 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 বছর ধরে চিনি। সরি, আজান দিচ্ছে, আমি একটু স্টপ করতে হবে আমাকে, একটু অ্যালো করেন। আমার দেশ পত্রিকার যেদিন প্রেস ওপেনিং বা প্রেসের কাজ শুরু হবে, ওই জায়গাটা রিনোভেট হচ্ছে, ওই দিন প্রথম দেয়াল গ্রাফিতি। ওই দিন আমি প্রথম দেখলাম হচ্ছে ইনকলাব মঞ্চের বাকিদেরকে, অনেককে তার সাথে। এখানে আমি যদি ভুল না করে থাকি, জাবের ছিল, জুমা ছিল, অনেককে দেখলাম, আমি অনেককে আবিষ্কার করলাম। আর আবিষ্কার করলাম হচ্ছে আমার ভাইকে। আমার মনে আছে যে আমার ভাইয়ের সাথে আমার দেখাতে এমন ছিল যে আমার ভাই আমাকে জড়ায় ধরছে, আমি আমার ভাইকে জড়ায় ধরছি। আমার কাছে মনে হয়েছে যে বললাম আপনাদেরকে, আমার কখনো মনে হয় না এই মানুষটার সাথে আমার প্রথম দেখা হলো আজকে। তো এই হলো আমাদের শুরু, প্রথম দেখা গ্রাফিতি করতে যে। এবং আমি গ্রাফিতি করলাম দেয়ালে ওনার সাথে, আমি দাঁড়াই, আমি দেখতেছিলাম জুমা একটা মই দিয়ে অনেক উপরে থেকে গ্রাফিতি করতেছিল, স্কুলের বাচ্চারা এসেছিল গ্রাফিতি করতে, জুলাইয়ের গ্রাফিতি। তো আমাদের জুলাইয়ের গ্রাফিতি দিয়ে, জুলাইয়ের জন্য আমাদের প্রথম দেখা।
তারপরে শুরু। এরপরে একদিন হঠাৎ করে আমাদের চলতেছে সবকিছু, কথাবার্তা চলতেছে, আড্ডা চলতেছে, সবই হচ্ছে। প্রতি রাতে একটা অভ্যাস তৈরি হয়ে গেল রাতের বেলায় কথা বলার। এক অদ্ভুত ব্যাপার, এটা একটা অদ্ভুত নেশা, মানে আমি জানি না, মানে একটা কি জানি একটা বিষয় এখানে। অবশ্য আমি বলবো হাদি ভাইয়ের ভূমিকাটাই মূল ছিল, কারণ হাদি ভাই আমাকে ওই কমফোর্ট জোনটা প্রথম দিছেন, যে আমি একটা মানুষকে খুব অল্পতেই বিশ্বাস করতে পারছি, যে আচ্ছা বিশ্বাস করে তাকে সব কথা বলা যায়। আমি যেটা করি, আমি যেটা ফিল করি মানুষটাকে বিশ্বাস করা যায়। উনি আমাকে একবারের জন্য একটা ন্যূনতম ডাউট দেন নাই। আমার কোনো অনেক কথা আছে তাকে আমি বলে ফেলছি অবলীলায়, আমি আমার ব্যক্তিগত কথা শেয়ার করে ফেলছি অবলীলায়, এবং আমি বিশ্বাস করছি ওনাকে যে উনি আসলে একজন আলামিন বা বিশ্বাসী। সো আমার কাছে উনি একজন বিশ্বাসী মানুষ ছিলেন। আমার কাছে আমার বিশ্বাসকে উনি কোনোদিন ব্রিচ করেন নাই। আমার বিশ্বাসকে কোনোদিন অবিশ্বাসে টার্ন হইতে পারে এমন কোনো ঘটনা ঘটে নাই। তো বাই দ্য ওয়ে, একদিন একটা মিউজিক পাঠালো উনি আমাকে হঠাৎ করে, লাল জুলাই এর গানটা পাঠানোর পরে বলতেছেন যে বানা ভাই, এটা নিয়ে একটা মিউজিক ভিডিও বানাইতে চাই আমরা, আপনি কি আমাকে হেল্প করতে পারেন? আগে দেখেন গানটা শুনে না কেমন। আমি প্রথম বিশ্বাস করেন একবার শুনছি গানটা, শোনার পরে আমি 1 সেকেন্ড টাইম নিয়ে আমি জাস্ট সাথে সাথে কল ব্যাক করে বলছি আই উইল ডু দিস। তো উনি যেটা নিয়ে খুব ইতস্তত বোধ করতেছিলেন যে আমি তো অনেক কস্টলি ডিরেক্টর, সো আমি টাকা পয়সা কত নিবো বা কি এটসেট্রা এটসেট্রা, আমি বুঝতে পারতেছিলাম সেটা। তো উনি বলার আগেই আমি নিজে থেকেই বলছি ভাই এটা না টেনশন করেন না, টাকা পয়সা এখানে কোনো বিষয় না, ইটস অ্যাবাউট জুলাইয়ের ব্যাপারে। ভাই জীবনে আল্লাহ চাইলে অনেক টাকা পয়সা জোগাড় করতে পারবে, মানে আল্লাহ দিলে অনেক দিবে। আর আমার ওই লোভটা কেন জানি, আমার টাকা পয়সার প্রতি লোভ টোভ কাজ করে না। সো আমি এটা করতে পারবো, এটাই আমার কাছে এত অসাধারণ একটা গান যেখানে পুরো জুলাইকে পোর্ট্রে করা হয়েছে। আপনারা জুলাইয়ের লিরিক্স শুনছেন তো না? মানে লিরিক্সটা একটু মন দিয়ে পড়েন, দেখবেন পুরো জুলাইয়ের স্টোরিটা আছে এখানে, যদি অনেক বিদ্রোহী ভাবে আছে। কাজী নজরুল ইসলামের একটা ইফেক্ট আছে এটার মধ্যে। আমি কিন্তু মানে ওই লাল জুলাইয়ের করার পেছনে আমার অনেক বেশি কাজ রিজন করছে। আমার কাছে মনে হয়েছে যে এই সময় নজরুলের একটা লেখা পড়তেছি, আমার কাছে মনে হয়েছে নজরুল ইসলাম আসলে কই থেকে, ঠিক আছে, মানে আমার কাছে মনে হয়েছে এখন যদি নজরুল ইসলাম থাকতো তাহলে হয়তো উনি এইটাই লিখতেন, এরকম ফিল হয়েছে। আমি অ্যাকচুয়াল বাড়ায় বলতেছি না কথাটা, এটা আমার ফিলিং বলতেছি। আমার সাথে অনেকেই আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, আমার যারা এই কথাগুলো শুনতেছেন আমার দর্শকরা বলতে পারেন আরে ও তো বাড়ায় বলতেছে, হ্যাঁ বলতে পারেন আপনি, কিন্তু আমার ফিলিং হচ্ছে আমার কাছে মনে হয়েছে নজরুল ইসলাম কই থেকে নাজিল হলো। হ্যাঁ, সো এই যে এটাকে এই যে ড্র্যাগ করা, যে লেখা এত শব্দগুলো এত মানে জবরদস্ত, একদম টু দা পয়েন্ট। মনে হচ্ছিল যে এক একটা গ্রেনেড মারতেছে, এক এক শব্দ দিয়ে এক একটা বোম মারতেছে, এক এক মানে স্বৈরাচারকে খান খান করে ফেলতেছে, হাসিনা শাহীর সিংহাসন ভেঙে ফেলতেছে, শব্দগুলো এমন ছিল। আর যখন আপনি মানে অসাধারণ এই ফিলিংটা। তারপরে আমি বললাম, তারপরে উনার কারণে আমি জীবনে 2টা মানুষকে পাইলাম। স্পেশালি একটা মানুষের নাম বলতেই হবে আজকে, আপনারা তাকে চিনেন, লাল জুলাইয়ের যে সিঙ্গার রাজ শান্তনু ভাই। রাজ শান্তনু ভাইকে আমি চিনি, উনি গত পুরো স্বৈরাচার আমলে উনি কিন্তু ওয়ান অফ দ্য কালচারাল আইকন, যিনি কন্টিনিউয়াসলি ফাইট করে গেছেন। এবং এটার জন্য উনি দেশে আসতে পারতেন না, এটার জন্য ওনার পরিবার কিন্তু অনেক রিস্কের মধ্যে ছিল, উনি নিজে ব্যক্তিগতভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্য অনেকের মতোই। কিন্তু উনি চাইলে খুব ইজিলি ওনার বন্ধু বান্ধব সার্কেল এভরিথিং সব জায়গায় উনি খুব বেনিফিটেড হইতে পারতেন আওয়ামী লীগের সাথে যদি একটু তাল দিয়ে চলতো। উনি একবার মনে হয় এখানে বসে বলছে, কয়েকটা প্রোগ্রামে দেখলাম, বলে গণভবনের বাইজি, উনি চাইলেই গণভবনের বাইজি হতে পারতেন, কিন্তু উনি হন নাই। এই যে স্যাক্রিফাইসটা, টাকার প্রতি লোভটা তার ছিল না, খ্যাতির প্রতি লোভ ছিল না, কিন্তু নিজের পকেট থেকে টাকা খরচ করে করে গান করে গেছেন, অ্যাক্টিভিজম করে গেছেন, কালচারাল ফাইটটা করে গেছেন। তো এই মানুষটাকে আমি প্রথম চিনলাম, আগে থেকে চিনতাম, হাদি ভাই আমাকে কানেক্ট করাই দিল। আরেকজনকে পরিচয় করাই দিলেন, তার হচ্ছে মেজর সাফায়াত ভাই কে পেলাম হাদি ভাইয়ের জন্য। আমি ওসমান হাদিকে আজকে, শহীদ ওসমান হাদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি চলে গেছেন, তাকে আমি আবারও ধন্যবাদ জানাই আমাকে 2টা ভাই দিয়ে যাওয়ার জন্য, স্পেশালি রাহাত ভাইকে দিয়ে যাওয়ার জন্য, আমার ভাইকে দিয়ে দেওয়ার জন্য। আমাকে মানে আমি আমার আপন বড় ভাই নাই, আমি বড় আমার পরিবারে। আমি রাহাত শান্তনুকে এখন দেখি হচ্ছে আমার আপন বড় ভাইয়ের মতো। এটার একটা নমুনা দিই আপনাদেরকে, এই জ্যাকেটটা পরে আছি, রাহাত শান্তনু ভাই আমাকে বাংলাদেশ থেকে যাওয়ার আগে দিয়ে গেছে। আমি জানি খুব গরম, এই গরমের মধ্যেও কিন্তু আমি এটা পরে আছি, কারণ আই ফিল যে আমার রাহাত ভাই এখানে থাকা উচিত, ঠিক আছে, সো থাকলে ভালো হইতো। আচ্ছা, এনিওয়ে, তো এই জায়গাটায় আসলাম। এরপরে লাল জুলাইয়ের গল্প আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। আমি একটু ফাস্ট আগাতে চাই, আমার কথাগুলো মূল জায়গাতে আসতে চাই, যেটা আসলে আজকে বলা খুব প্রয়োজন, যেটা আসলে খুব জরুরি আপনাদের হয়তো, বা জরুরি না, আই ডোন্ট নো। সো এই যে লাল জুলাই করার মধ্যে, লাল জুলাইয়ের লিরিক্সে কিভাবে এআই বেসড কন্টেন্ট হবে, এআই তো এখন অনেক পপুলার হয়ে গেছে, সবাই এআই করে। তখনও কিন্তু ওই এআই এর যে ইয়াটা ট্রেন্ডিংটা, তখনও কিন্তু এটা নিউ, ভেরি নিউ। সো ওই ধরনের কাজ করার মতো লোকজন অনেক কম।
সো ওইটা আমার কাছে মনে হচ্ছে ইউনিক আইডিয়া। এটা আমরা দুইটা ভার্সন করতে পারি, একটা হচ্ছে ডকুমেন্টারি ভার্সন আর একটা করতে পারি আমি লিরিক্যাল ভার্সন। সো উনি আমাকে শুধু একটা মিউজিক ভিডিও করতে বলছিলেন, আমি কিন্তু নিজের গরজে টাকা তো নিই নাই আমরা কেউ এটার জন্য, বরং আমি আরো যে এক্সট্রা কাজ করছি যতটা আমার পক্ষে দেওয়া পসিবল। সো উই ডিড ইট আলহামদুলিল্লাহ। এবং এটা 16ই ডিসেম্বর উনি প্রচার করলেন, প্রথম প্রিমিয়ার হলো আমাদের বিজয় দিবসে শাহবাগে। যেই শাহবাগে বিচার বহির্ভূত হবে বা জোর জবরদস্তি করে মানুষকে হত্যা করার কি বলবো এক ধরনের অবৈধ সম্মতি উৎপাদন করা হয়েছে, সেই শাহবাগে উনি প্রথম লাল জুলাই এর গান করলেন এবং 16ই ডিসেম্বরে সেটা প্রচার হইল। আমি জাস্ট মনে আছে 16ই ডিসেম্বরে যখন প্রচার হলো এটা শাহবাগে, ওনার চোখে মুখে আমি যখন তাকায় ছিলাম, আমি ওনার চোখে মুখে একটা অদ্ভুত আগুন দেখতেছিলাম। মানে দেখছিলাম এই মানুষটা ফুটতেছে আগুন, মানে আমি দেখতেছি হঠাৎ করে উনি আমার এসব গান, যখন সবাই ওখানে যারা ছিল তারা বলতে পারবে, হঠাৎ করে গানটা শেষ হওয়ার পরে অনেকেই চিৎকার দিয়ে উঠলো, মানে খুবই চিৎকার মিছিল টাইপের। হঠাৎ করে হাজিরা বলে আমি মিছিল নিয়ে আমি যাবো ভাই, কি এখানে মিছিল করতে হবে? আচ্ছা মিছিল করেন আপনি। তো আমি দাঁড়ায় গেলাম, আমি বললাম ভাই আমি মিছিল না যাই, আপনি যান। তো আমি দেখলাম উনি মিছিল করতে করতে পোলাপান নিয়ে উনি রওনা দিল। এই যে জোশটা, যে কথায় কথায় অলওয়েজ রাইট ডিসিশন, কোন মোমেন্টে রাইট ডিসিশনটা নিতে হবে, কোন কাজটা করতে হবে, হুট করে একটা ডিসিশন নিতে পারতো হাদি ভাই, যে এখনই এটা করতে হবে। হাদি ভাই সবসময় রাইট ডিসিশন নিতেন। অদ্ভুত ব্যাপার, ওনার সাথে যারা কাজ করেন তারা ভালো বলতে পারবেন। হাদি ভাই মনে হয় একটা রাইট ডিসিশন নেন নাই ওনার জীবনে, সেটা উনি শেষ মোমেন্টে এসে উনি কাদেরকে বিশ্বাস করবেন কাদেরকে বিশ্বাস করবেন না, ওই একটা হয়তো জীবনে উনি রং ডিসিশন নিয়েছিলেন, সেটা হচ্ছে তার অনেক বড় প্রাইস পে করতে হইলো। যতটা না হাদি ভাইয়ের ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি তো আমাদের ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। বাংলাদেশ যা হারাইছে, হাদি ভাই যদি আর 4টা বছর বেঁচে থাকতো, আমি সবসময় আফসোস করি। ইন্টারভিউর সব কথা সত্য, ওই যে সময় টিভির ইন্টারভিউটার কথা আমি একটু স্ক্যাটার ওয়েতে বলতেছি, কিছু জিনিস বলে ফেলি, না হলে আমার মনে থাকবে না। তো ওখানে বলতেছিলাম যদি 5টা বছর বাঁচি, তো হাদি ভাইকে আমরা পাইলাম কয় বছর? সত্যিকার অর্থে 1 বছরের কম। যদি আসলে 5টা বছর বাঁচতো ওসমান হাদি, তাহলে কত কথা শুনতে পারতাম। এবং এরপরও এই যে 10 মাস 11 মাসে উনি যে কথাগুলো বয়ানগুলো বলে গেছেন, সেগুলো মনে হচ্ছে কত রিলিভেন্ট। একটা কালচারাল সেন্টার তৈরি করে রেখে গেছে। কয়জন পারে, কত ধরনের কর্মযোগ্য, কোন সাবজেক্ট নিয়ে কথা নাই তার। আপনি বাংলাদেশের এমন কোন সাবজেক্ট কি খুঁজে পাবেন যেখানে উনি একটা কথা বলেন নাই, একটা দেন নাই? এই যে তার দেওয়ার ক্ষমতা, এটা আমাকে সবসময় মুগ্ধ করতো। তো বাই দ্য ওয়ে, এরপর একটু আগাই স্টোরিটা, আমাদের ডিসেম্বরের 16 তারিখের পরে জার্নিটা আস্তে আস্তে পরিবর্তন হইতে থাকলো। সেটা কিরকম পরিবর্তন? সেটা হচ্ছে ডিফারেন্সেস তৈরি হইলো। আমরা যাদেরকে ওই যে বললাম শুরুতে কতগুলো নাম, সবাই একসাথে আমরা ভাই, আমরা সবাই সবার ভাই, এরা নিজেরা তাদের আইডিওলজির কারণে ওনারা, এটা শুনতে সমস্যা হচ্ছে, এটা পেয়ে যাবো। হ্যালো হ্যাঁ, আইডিওলজির কারণে তারা কিন্তু আলাদা আলাদা হতে শুরু করলো। আমি যে নামগুলো বলছি তারা কিন্তু এখন বেশিরভাগ সব ভাগ হয়ে গেছে। কেউ অমুক দল করে, কেউ তমুক দল করে, সামনে নির্বাচন, কেউ অমুককে জিতাতে চায়, তমুককে জিতে, সবার পারপাস আছে। কেউ এজেন্সির লোক, কেউ অমুকের লোক, কেউ তমুকের লোক। কে যে আসলে কাল লোক, ঠিক আছে, ধরাও এটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আর কে যে আসলে সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসে, এটাও ধরা খুব কঠিন। হয়তো সবাই ভালোবাসে, কিন্তু যার যার অ্যাঙ্গেলে ভালোবাসে, এবং অ্যাঙ্গেলটা কনফ্লিক্ট করলেই তখন একটা যুদ্ধ বেঁধে যায়। এবং সেই যুদ্ধটায় ক্ষতিগ্রস্ত হই আমরা, বাংলাদেশের সাধারণ মানুষ। এবং তাদের ওই বোঝার ক্ষমতাটা আদৌ আছে কিনা যে তাদের এই কনফ্লিক্টের কারণে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জুলাই এর বৃহত্তর ঐক্য নষ্ট হচ্ছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের আছে কিনা, তারা এত বোঝে, আমার সন্দেহ আছে বাই দ্য ওয়ে। তো আমার ওই যে ডিসেম্বর পরবর্তী সময়ের কথা বলতেছি, ওই সময় দেখা গেল যখন ভাগ হয়ে গেল, আমি তো একটা, আপনারা যারা আমাকে সোশ্যাল মিডিয়া ফলো করেন আপনারা জানেন যে আমি একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি। সো আমি দেখলাম যে ইজ ডিফারেন্ট, উনি আসলে স্বতন্ত্র, যেটা উনি ছিলেন শেষ পর্যন্ত। না জামাতের ছিলেন, না উনি বিএনপির ছিলেন, না উনি এনসিপির ছিলেন। কিন্তু যদি আমি খুব ইজি কল বলি, ওনার কিন্তু এনসিপিতে জয়েন করার চান্সটা বেশি ছিল। কিন্তু উনি সবার আগে পিক করতে পারছেন। আচ্ছা যাও, এটা একটু বলি তাহলে। একদিন রাতে আমাকে ফোন দিয়ে বলতেছে, রাতে কি কথা হয়, জাবের জিজ্ঞেস করতেছিল একটা কথা বলি। আমাকে রাতে ফোন দিছে, মানা ভাই এনসিপি থেকে খুব চাপে আছি, আমার জয়েন করতে বলতেছে। আমি কিন্তু ওখানে আমাকে এরকম একটা সমতে এরকম একটা আলোচনা হয়েছিল যে তুমি এনসিপি তে সময় দিলে ইনকলাব মঞ্চে অতটা সময় দিতে পারবা না টাইপের। হ্যাঁ, যেহেতু এনসিপি যেটা একটা নতুন দল, এখানে তোমাকে বেশি সময় দিতে হবে। এটা তো আলোচনা হইতেই পারে। উনি আমার কাছে অপিনিয়নের জন্য ফোন দিচ্ছেন যে কি করতে পারি। আমি ওনাকে একটা কথা বলছিলাম
সেটা হচ্ছে আপনি কি আপনার নিজের সন্তানকে পেলে পুষে বড় করবেন নাকি আরেকজনের সন্তানকে বড় করবেন। দ্যাটস ইউর ডিসিশন। আমি জানি না, পরের দিন সকালবেলা আমি দেখলাম উনি জাস্ট আমাকে টেক্সট পাঠাইছে, আমি আমি আমার সন্তানকে বড় করতে চাই। দ্যাটস ওয়াই হয়তো আমি জানি না এটা আমি কারণ কিনা জানি না, আমি শিওর যে হয়তো উনি আরো অনেক মানুষের সাথে কথা বলছেন, কিন্তু আমার কাছে সবসময় রাইট চয়েস হচ্ছে আমার সন্তান দেখতে যেমনই হোক আমি আমার সন্তানকে বড় করতে চাই। সো ইনকলাব মঞ্চ হচ্ছে ওনার সন্তান। সো উনি ওটাকে পিক করছেন। উনি জুমারা বলতে পারবে, ওই যে জাবেররা বলতে পারবে, শিপনরা বলতে পারবে, বা ওনার রায়হানরা বলতে পারবে যে উনি কিন্তু জয়েন করলেন না, কোথাও জয়েন না করে উনি স্বতন্ত্র থেকে গেলেন, এবং এটাই ছিল রাইট ডিসিশন আমি মনে করি। এখন আমি বিশ্বাস করি দ্যাট ওয়াজ এ গ্রেট ডিসিশন। এবং উনি সার্বজনীন হইতে পারলেন। উনি যদি আজকে জামাতের থাকতেন বা বিএনপি থাকতেন বা এনসিপি থাকতেন, উনি সার্বজনীন হইতেন না। তো এটা আল্লাহর রহমত। আমি মনে করি এটা সৃষ্টিকর্তার একটা বিশেষ নিয়ামত তার উপরে ছিল, আমাদের উপরে ছিল, দ্যাটস উনি ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র থাকতে পারলেন। তো হয়তো ওই ডিসিশনটা একটা মেক করে। সো আমি এরপরে যেটা হইলো, একটা সময় দেখা গেল ওনাকে ট্যাগিং করা হইতেছে অনলাইনে একটা বিশেষ গোষ্ঠী, যাদেরকে আমি ছাপড়ি বলি, আমরা ছাপড়ি বলি। আপনারা কি ছাপড়ি শব্দের সাথে একমত, মানে চেনেন এরা কারা? ও ফ্যান্টাস্টিক, আসলে জানেন ছাপড়ি কি? আচ্ছা, ওকে, এটা জানাটা জরুরি। এটা কেন জরুরি বলি, এখন হয়তো আপনারা এটার ইম্প্যাক্টটা অল্প বুঝবেন, সামনে ক্ষমতার পালা বদলে যখন তাদেরকে আপনারা বিভিন্ন দেখবেন যে অদ্ভুত অদ্ভুত জায়গায় তারা ঢুকে গেছে, এবং দেখবেন যে অনেক ডিস্টার্ব করতেছে বাংলাদেশের মানুষকে। ডিস্টার্ব করতেছে কিভাবে জানেন? তারা হচ্ছে তাদের আইডিওলজিটা তারা চাপায় দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে একটা বালপনা আছে তাদের মধ্যে। বাল মানে আমি সরি, এখানে অনেক মুরব্বী আছেন, তাদেরকে বলি বাংলাদেশ আওয়ামী লীগকে আমি বাল বলি। সো বালপনা যাদের মধ্যে আছে, আমি এদেরকে বাল বিএনপি বলি, এদেরকে আমি বাল জামাত বলি। এরা ছাপড়ি অনেকে বলে, আমি বলি হচ্ছে বাল বিএনপি বাল জামাত। এরা হচ্ছে বেসিক্যালি, টু বি অনেস্ট, এরা একদম ভেরি বিগিনিং এরা বালই ছিল। এদের ভেতরে এরা কখনোই ভুক্তভোগী টাইপের লোকজন ছিল না, এরা অ্যাক্টিং করতো, এরা ভুক্তভোগী, একদম সুবিধাজনক জায়গাতে বসে থাকতো সবসময়, কেমনে কেমনে ক্ষমতার কেন্দ্রবিন্দুর মধ্যে ঢুকে যায় এরা। এবং আমরা দেখছি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, দেখেন, আমার নাম বলতে হবে না, আপনারা জানেন যে কারা কারা ঢুকছে। সারা জীবন চাইটা আসছে বালরে, চাইটা এসা এখন ঢুকে গেছে গভর্নমেন্ট, এবং তাদের কারণে আমাদের জুলাই ফিকে হয়ে গেছে, হালকা হয়ে গেছে। এটা তো ফ্যাক্ট। মানুষের জুলাইয়ের উপর থেকে বিশ্বাস কমে গেছে। মানে কি, এই যে জুলাইয়ের উপর থেকে বিশ্বাসটা কমে নাই, শব্দটা বলা উচিত যে আমরা আসলে কি করলাম, ডাউট চলে আসছে মানুষের মধ্যে, আমরা কি পারলাম না, আমরা কি ফেল করলাম। তো এনিওয়ে, তো এই যে যখন এই জিনিসটা হইলো, আমি হাদি ভাইয়ের ভাই, আমি যখন এটাকে অন করা শুরু করলাম অনলাইনে, তখন আমাকে তারা ট্যাগ দিল। কি ট্যাগ দিল বলেন তো, কেউ একজন বলেন। এক্স্যাক্টলি, দিস ইজ ভেরি আনফর্চুনেট। মানে এই ইতরের বাচ্চাগুলো, আমি সরি টু সে, আমি স্ল্যাং বলবো, মুরব্বীরা কিছু আছেন, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা, একটু ফিল্টার করে বলি না, যেহেতু রেকর্ড হইতেছে, নাকি দিব গালি? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আমার যেটা ফিল সেটাই বলি। কোনটা? আমার ভাই বাংলা দিত, ওইটা বলবো? আচ্ছা না, আমার ভাই বাংলায় একবার দিছে গালি, এটা ভুল, তাকে ভুলভাবে পোট্রে করা হয়, এইভাবে এই জায়গাটা আমি আসতেছি। সো আমার ভাই অনেক সহিষ্ণু মানুষ ছিল, তো একবার দুইবার রাখছে, খুব কম, খুব রেয়ার। 100টা ঘটনার মধ্যে একটা ঘটনা এটাকে কাউন্ট করবে যে তাকে ডিফারেন্টলি পোট্রে করতে চায়, তাকে নেগেটিভ পোট্রে করতে চায়। হি ইজ নট দ্যাট পারসন। যাই হোক, দোজ অ্যাসোলস, হ্যাঁ, সো ওই অ্যাসোলসরা আমাকে ট্যাগ করলো এক ধরনের। তো তখন আমি খুব অসহায়ত্ব বোধ করলাম যে কি করতেছে। আমি জানি না, আমি হাদি ভাইয়ের সাথে শেয়ার করছি এই সময় কথাগুলো, আমি খুব অকপটেই শেয়ার করছি, হাদি ভাই এরকম ট্যাগিং খাইতেছি, আমরা তো একসাথে লাল জুলাই করলাম, এই মানুষগুলোই আমাদেরকে সাপোর্ট করলো, এই মানুষগুলোই আমাদেরকে বললো যে ভালো হয়েছে কাজ, অ্যাপ্রিসিয়েট করলো, এই মানুষগুলো এখন ট্যাগিং করতেছে কেন? আপনারে অমুক দলের বানাই দিতেছে, আমারে তমুক দলের বানাই দিতেছে, আমারে করতেছে, এইটা অদ্ভুত অদ্ভুত শব্দ বলতেছে, নোংরা ভাবে আক্রমণ করতেছে। তখন বললো, বানা ভাই আমরা এখন থেকে কম কথা বলি। কম কথা বলবো কেমনে সম্ভব, আপনার সাথে কম কথা বলতে সম্ভব না। না ভাই ঠিক আছে, আমি বুঝতে পারতেছি। ওনার খুব মন খারাপ হইলো যে আমাদের কথা কমে আসবে, আমরা বুঝতেছি যে আমরা হয়তো আগের মতো করে আর ওপেন যে কথাগুলো বলতে পারতাম সেটা আর বলতে পারবো না। খুব দুঃখ লাগলো, এবং এদের কারণে আমি অনেকভাবে সাফার হয়েছি অনলাইনে। আমাকে যে কি পরিমাণ সাফার করতে হয়েছে, আমাকে হাদি ভাইকে যে কি পরিমাণ সাফার করতে হয়েছে বুঝাতে পারবো না। আমি বদদোয়া দেওয়া খারাপ, আমি শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, আল্লাহ ওদেরকে আপনি সর্বোচ্চ শাস্তিটা দিয়েন এই পৃথিবীতে এবং পরবর্তী সময়ে। তারা অনেক বড় অন্যায় করছে হাদি ভাইয়ের সাথে, এবং হাদি ভাই যেদিন গুলি খাইলো সেদিন থেকে তারা একটা গ্রুপ অফ মাদারফাকার্স, সরি এটা ভালো গালি, আর একটু খারাপ গালি দিতে হবে, আচ্ছা অ্যাসোসি বলি, দিস অ্যাসোস
আসলে বেসিক্যালি এই ছাপড়ি গ্রুপ এরা বললো কি বয়ান উৎপাদন করলো, সে নাকি নিজে গুলি করছে। আপনারা অনলাইনে খেয়াল করছেন কিনা জানি না, সিম্পেথি পাওয়ার জন্য এটসেট্রা এটসেট্রা। সিম্পেথি পাওয়ার জন্য নিজের মাথায় কেউ গুলি করে আমি জানতাম না, সরি। এতটাই অমানুষ। এই অমানুষগুলো এখন কিন্তু বিভিন্ন জায়গাতে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। আমার ভাইটা নাই, অনেক দুর্বল লাগে আসলে, সত্যি কথা বলতে কি অনেক দুর্বল লাগে। আমি তারপর ডিস্টেন্স তৈরি হলো এক ধরনের। হাদি ভাই কেন জানি একটু কথা কমাই দিল আমার সাথে, কথা কমাই দিল। ওই যে শেয়ার করছিলাম অনেক ক্রিটিক্যাল ডিসিশনসে উনি হয়তো কথা বলতেন না আমার সাথে, অনেক ডিসিশনস হয়তো উনি নিজে নিয়ে নিতেন, যেগুলো হয়তো শেয়ার করতেন আমার সাথে বা রাহাত ভাইয়ের সাথে। কারণ আমি একা কিন্তু ট্যাগড হই নাই। রাহাত ভাই যেই মানুষ গত 17 বছর ধরে ফাইট করছে, মানে এত বছর ধরে অ্যাক্টিভিজম করছে, কালচারাল অ্যাক্টিভিজম করছে, তাকেও ট্যাগ করছে। সে কিন্তু ডিরেক্ট একদম স্পষ্টভাবে বলতেছে জাতীয়তাবাদী দলের একদম টপ পায়ারের একজন কালচারাল অ্যাক্টিভিস্ট, তাকেও ট্যাগ করা হয়েছে। ভয়ঙ্কর ব্যাপার। তো রাহাত ভাই আমাদের কথাবার্তা হচ্ছিল, কিন্তু আগের মতো আর হয় নাই, কেন জানি একটু কম কম হইতো। তো একটা সময় এরকম হইলো, নির্বাচন চলে আসলো, নির্বাচনের কথাবার্তা শুরু হইলো যে উনি নির্বাচন করবে কি, হঠাৎ করে উনি বললো যে আমি নির্বাচন করবো একদিন। আমি আর রাহাত ভাই এটা নিয়ে খুব ডাউট দিছিলাম ওনাকে। আমি খুব তাকে মিলিয়ন মানুষ ফলো করে, আমার ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার, আমার পেজে 1 মিলিয়ন ফলোয়ার, আমার প্রোফাইল পেজ মিলে 2 মিলিয়ন ফলোয়ার। কিন্তু উনার ফলোয়ার থাকা কিন্তু ফ্যাক্টর না, রিচটা ইম্পর্টেন্ট, যে আপনি কতগুলো প্ল্যাটফর্মকে রিচ করতে পারলেন। ফলোয়ার পরের সেকেন্ডারি ইস্যু। আমার কথা এখান থেকে ধরেন, এই কথাগুলো আপনারা শুনতেছেন 5-6 জায়গায় যাবে। উনি কথা বললে 50-60 জায়গা 70 জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি সবাই, আপনি মনে করতেন এটা আপনার কথা, আপনি মনে করতেন আপনার কথা, আপনি মনে করতেন আপনার কথা, আপনি মনে করতেন আপনার কথা, সবাই মনে করতো এই রুমের মধ্যে এটা তার কথা। এই জন্য ওই কথাটা সার্বজনীন হয়ে উঠতো, সবাই তার মিডিয়া হয়ে গেছিল। এটাকেই বলে ট্রুলি রেভলিউশনারি ক্যারেক্টার। এইভাবেই রেভলিউশনারি ক্যারেক্টার তৈরি হয়। এবং আমি দেখতে পাইতেছিলাম আমাদের সামনে একটা আস্ত বিপ্লবী, একটা আস্ত বিপ্লব দাঁড়ায় যাচ্ছে। সো ইনশাল্লাহ। সো এমন একটা মানুষ যে আপনারা প্রত্যেকেই, আমি সে সময় দেখতাম যে এত মিডিয়া ওনারা মেইন স্ট্রিম মিডিয়া কাউন্ট করলো কি করলো না কিচ্ছু যায় আসে না, ওনারে মানুষ সবাই মিডিয়া হয়ে গেছিল। ওনারা সোশ্যাল মিডিয়াতে আজকে কতদিন হয়েছে বিচারহীনতার, কতদিন বাংলাদেশের বলেন, কত 47তম দিন ট্রেন্ডিং থেকে গেছে ওসমান হাদি। পৃথিবীর কোন শক্তি নাই এটাকে সরায়। আমি মাবরুর রশিদ বান্না, আমার আপনারা যেই ট্যাগই দেন, ছাত্রী গ্রুপ আমার যত কথাই বলুক, আমার জীবন থাকতে আমি প্রতিদিন আমি আমার ভাইরে মরতে দিব না। আমি ওনাকে টিস্যু দেন। একটা মানুষ নিজের শত্রুর জন্য ইনসাফ চাইছিল। উনি ওনার শত্রুরাও ওনাকে চিনলো না, বুঝলো না যে ওনার শত্রুরাই ওনার ক্ষতি করলো। ওনার শত্রুরাই, যারা ওনার শত্রু হইলো, সেই শত্রুরা তাদেরই ক্ষতি করলো, যে লোকটা তারও ইনসাফ চাইছিল। এই শত্রুদের একদিন ইনসাফ দরকার হবে না, তখন এই হাদি কিন্তু তাদের পক্ষে হয়তো কথা বলতো যে ওর ইনসাফ করো। কিন্তু এই মার্ডার মেরে ফেললো, এই যে এরা মেরে ফেললো, এই পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো সিস্টেম মেরে ফেললো। আমি কিন্তু কথাটা বলছি আমার ভাইরে মরতে দিব না। ইটস আ টাফ কল। আমি আসলে একা না, আপনারাই হচ্ছেন আসলে শক্তি যারা আসলে মরতে দিবেন না, আমি বিশ্বাস করি। হাদি সেই শক্তি হবে একদিন ইনশাল্লাহ বাংলাদেশে, যেদিন একদিন ন্যায় ইনসাফের আমাদের জীবদ্দশা আমরা দেখে যাবো ইনসাফের বাংলাদেশ, এবং একদম সামনে দেখবে যে হাদিকে দেখা যায়। আমার 3টা রেড লাইন আছে
আমি একটা লাইভ করছিলাম কিছুদিন আগে, কথাগুলো বলতে চাইছিলাম না, পরে রাগ থেকেই বলছি। 3টা রেড লাইন: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং শহীদ বীর আমার ভাই শহীদ বীর ওসমান হাদি। এই 3টা রেড লাইনে যে পাড়া দিবে, আমি যেখানে পাবো ওপেন স্পেসে জুতা পেটা করতে চাই। যদি জুতা পেটা করার ক্রাইম হয়, আমি ওকে এমন লেভেলে গালিগালাজ করবো, এমন বাজে ভাবে তাকে আমি ট্রিট করবো পাবলিক প্লেসে, ও দেখবে যে আমি ওসমান হাদি না ভাই, আমি ওসমান হাদি হইতে পারবো না, আর কেউই ওসমান হাদি হইতে পারবে না, অসম্ভব। ওসমান হাদির ব্লাড লাইনে কেউ হইতে পারে, কেউ একজন তার থেকেও গ্রেট হইতে পারে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমরা কেউ হইতে পারবো না, এটা আমি বিশ্বাস করি। আমরা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট একটা ক্যারেক্টার হইতে পারবো। আমি বান্না হয়ে উঠতে পারবো, ওই যে আপুটা বসে আছে পিছনে, উনি 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 উনার নামে হয়ে উঠতে পারবে। এই যে ভাইজান বসে আছে, উনি বসে আছে, উনি বসে আছে, উনারা আপনাদের মতো করে আপনারা হয়ে উঠতে পারবেন, নাকি রাহাত শান্তনু হইতে পারবে, চাপা চাপাই দিতে পারবে। তো আমরা বলে আমরা সবাই হাদি হব? নো, সরি, ইটস নট পসিবল। এটা ব্যাপারে আমার খুবই আপত্তি আছে এই স্লোগানে। আমরা সবাই হাদি হব না, আমরা সবাই হাদির মতো কাছাকাছি কিছু একটা হইতে পারবো হয়তো। আমরা হয়তো হাদির বিচারের জন্য সোচ্চার হইতে পারবো, যাতে সুষ্ঠু বিচারটা পাওয়া যায়। হাদি হইতে পারবো না, এটা সম্ভবই না। এই সততা, এই নিষ্ঠা, এই চারিত্রিক বৈশিষ্ট্য, এই সংগ্রাম, এই প্রতিবাদ করার ক্ষমতা, এটা ভাই, এটা অন্য জিনিস ভাই। এত সৎ আমি না রে ভাই, সম্ভব না। এত প্রতিবাদী আমি না, এত সাহস কই থেকে আসে আল্লাহ মাহবুব জানে। আমি অবশ্যই, আমাকে অনেকে বলেন আপনি তো অনেক সাহসী, জুলাই মাসে আপনি হাসিনার ডাইনি কইছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়া। ভাই আমার তো একটা, আপনারা আমার দিকে তাকান, আমি তো একটা ভাই সেফ ক্যারিয়ারে ছিলাম। আমার লাইফে কি ছিল না ভাই, আমার কি দরকার ছিল হাসিনার ডাইনি পাওয়া? ওই সময় 16 তারিখে দাঁড়ায় আমি হাসিনারে কইতেছি যে এখন নিজের ঢোল পিটাই ফেলতেছি। এই প্রসঙ্গটা বাদ দিই। সো না না বলি। সো আমার জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে আমি প্রতিবাদটা করছিলাম আমার ক্যারিয়ার গিভ আপ করে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই সময় মনে হইতো যে আমি মনে হয় ঠিকঠাক করতেছি কাজ। হাদিরে দেখার মতো মনে হয়েছে আমি কিছুই করতে পারি নাই। হাদিকে নিয়ে অনেকে প্রশ্ন করছে হাদি কই ছিল এক সময়, আমার কাছে খুব খারাপ লাগছে বিশেষ করে, কারণ যে মানুষগুলো বলছে সেই মানুষগুলোরও ভূমিকা আছে এই স্বাধীন দেশে। হাসিনা পূর্ববর্তী সময় বা হাসিনার সময় তারাও কিন্তু নির্যাতনের শিকার। ধরেন যে মানুষগুলো ডাউট করছে, যাদের কথা তারা প্রমিনেন্ট বলেন, তাদের ভূমিকা আছে কিন্তু হাসিনা শাহীর বিরুদ্ধে। কিন্তু তারা এই কথাগুলো, ওই যে বললাম একটা সময় আপনি ছিলেন হইতেছে মজলুম, এখন আপনার হঠাৎ করে ফিল হয়েছে আমি তো স্বাধীন হয়েছি, এখন আমি একটু জালিম হইতেই পারি, তাহলে আল্লাহর কাছে পড়বো ভাই, কনফার্ম। সো ওই জিনিসটা মনে রাখাটা খুব জরুরি। আমি আমার ওই ভাইদেরকে, ওই বোনদেরকে অনুরোধ করতে চাই, আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথাও বলছি যে ভাই এটা কইরেন না আল্লাহর ওয়াস্তে। ওই যে আমি 3টা রেড লাইন বলতেছিলাম, তা আমার একটা রেড লাইন তো ওসমান হাদি। আমার ভাইরে নিয়ে কথা কইেন না, এরপর ভাই আই উইল ডু সামথিং এলস অনলাইনে। আমি এমন একটা কিছু বইলা বসবো যেটা আপনি ভাইয়া নিতে পারবেন না, আপু আপনি নিতে পারবেন না, আপনার কষ্ট হবে, এবং আপনি আমার নিয়ে খারাপ খারাপ কথা বলবেন, দেখবেন আপনি আপনার আরো 3 গুণ গালি দিতেছি। এবং আল্লাহর অশেষ রহমতে আমার এই ট্রিটমেন্ট কাজে দিছে, এরপরে কিন্তু কমে গেছে অনেক। আমি ব্যক্তিগতভাবে অনেককে ফোন দিছি, ফোন দিয়ে দিয়ে বলছি আপনি আমার রাজনৈতিক দল যে বিশ্বাসটা আমি করি এখন পর্যন্ত, সে যেমন আমি তো ভাই ছোটবেলা থেকে খালেদা জিয়ারা দেখা বড় হয়েছি। আপসীর নেত্রী কেন বলতো তাকে? সে বলতো তাদের হাতে গোলামী জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এইরকম বিপ্লবী বাক্য কে বলতে পারে ভাই? আপনারা কোনোদিন দেখছেন ওসমান হাদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে ডিসরেসপেক্ট করে একটা কথা বলছে? তাহলে আমি কিভাবে ডিসরেসপেক্ট? আমি তো হাদির ভাই হওয়ার আগে তাদের ফ্যান ছিলাম, এখনো তো তাদেরকে আমি বিশ্বাস করি। আমি ওই যে বললাম রেড লাইন্স। তো আমি এটাও বলতে চাই যে ওসমান হাদি বিএনপি ডিরেক্ট সরাসরি বিএনপি করতো না, কিন্তু বিএনপির আদর্শিক যে 2জন নেতা, একদম টপ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই 2জনকে যেভাবে পোর্ট্রে করতো, যেভাবে ব্র্যান্ডিং করছে, যেভাবে ওনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছে, যেভাবে করে বলছে, এটা অনেক বড় বড় নেতারাও বলতে পারে না। আপনারা ওসমান হাদিকে নিয়ে যখন কথা বলবেন আল্লাহর ওয়াস্তে সম্মানটুকুটা দিলে এই যে সৌন্দর্যটা থাকে। আমি কোনো কঠিন শব্দ বলতে চাই না, কারণ আমার কথায় একটু হলেও হয়তো কাজে দিছে, এই আক্রমণ করাটা কমছে অনেক ক্ষেত্রে। আমি বলবো না আমি দ্য অনলি রিজন, আমি বলতে চাই যে হয়তো আমি চেষ্টা করছিলাম। আমার কাছে খারাপ লাগছে, আই ফিল ব্যাড যে আপনি এটা কেন বলতেছেন ভাই, আপনার তো ভূমিকা আছে, আপনি তো জেলে ছিলেন ভাই 3 বছর 4 বছর, আপনার নকড়াই টান দিয়ে নিয়ে গেছে প্লাস দিয়ে। হাদিকে নিয়ে নেগেটিভ, হাদিকে ডাউট দিয়েন না। ওই আপুটাকে বললাম আপনি এতগুলো মামলা খাইছেন হাসিনার সময়, হাদি আপনার কি করছে?
হাদিকে আঘাত করেন না। হাদিকে আঘাত করলে বাংলাদেশের বুকের ভিতরে আঘাত করা হয়। এই আন্ডারস্ট্যান্ডিংটা বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমার করজোরে বিনতি। বাংলাদেশপন্থী প্রত্যেকটা দলের রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, টপ টু বটম সবার কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহর ওয়াস্তে এই বুকটা ছেড়ে দেন। এই জায়গাটায় যেমন আমার ভাল লাগবে না জিয়াউর রহমানকে নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিয়ে বা আপসী নেত্রী খালেদা জিয়াকে নিয়ে খারাপ কথা বলা, ঠিক তেমন আমার ওসমান হাদি ভাইকে নিয়েও বললেন না। উনি তো আমার ভাই, শুধু আমার ভাই না, অনেকের কাছে তাদের সাথে জীবনে দেখা হয় নাই যার সাথে, সে যে অঝরে কান্না কানছে, কবরটার সামনে যে দাঁড়ায় থাকছে মানুষ এখনো দাঁড়ায় আছে ভাই, যান 2-3 জন দাঁড়ায় এখন দূর থেকে ইয়া করতেছে, মনোজাত করতেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন নির্বাচনের ডামাডোলে খুবই স্বাভাবিক ব্যাপার, নির্বাচনের ডামাডোলে হয়তো ওইভাবে আগের মতো কন্টেন্ট আসতেছে না, অনলাইনে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে আপনারা যারা আমার কথা শুনবেন বা আমার এই যে ক্যামেরাতে শুট হচ্ছে, যারা এই ফুটেজ গুলো দেখবেন, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, শুধু আমি একা বা আরো 5 জন মিলে এটা টিকে রাখতে পারবো না, এই সংগ্রামটা আগাইতে পারবো না। আপনাদের সকলকে আসলে এক একজন ওসমান হাদির যোদ্ধা হয়ে উঠতে হবে, ওসমান হাদির মতো করে ভাবতে শিখতে হবে। হয়তো কাছাকাছি যেতে পারবেন, হয়তো অন্যরকম ভাবে হবে, কিন্তু হবে। আর কোনো একটা দলের কইরেন না আল্লাহর ওয়াস্তে আমার ভাইটারে, প্লিজ আমার ভাইটারে ছেড়ে দেন। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি, আমার ভাইটারে বিএনপির বানায়েন না, আমার ভাইটারে জামাত ইসলামের বানায়েন না, আমার ভাইটারে এনসিপির বানায়েন না, আমার ভাইটারে আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের থাকতে দেন। বাংলাদেশ ইজ ইকুয়াল টু ওসমান হাদি থাকতে দেন, তাহলে দেশের ভালো হবে। আমরা চেয়ে গোয়েবার গেঞ্জি বইরা ঘুরি, বিশাল বিপ্লবী হয়ে যাই, ফিল করি। আমাদের চেয়ে কে? ওসমান হাদি। এটা আমি বিশ্বাস করি, আপনারা করেন কিনা আমি জানি না। আমাদের তো ভাই জাতিতে অনেক আইকনস আসে না সবসময়, আমরা তো ভাগ্যবান। আর এমনই আবার দুর্ভাগ্যবান, মাত্র 1 বছর পাইছি, মাত্র 1 বছর। সংখ্যাটা যদি 5 বছর হইতো, 10 বছর হইতো, তাহলে কি হইতো ভাই? আমি শুধু এই দুঃখ, আমি শুধু আমার সৃষ্টিকর্তার সাথে এটাই আমি চাই না, আমি শুধু এত ওয়ান ওয়ে, তার কথা তো শোনা যায় না। আমার সৃষ্টিকর্তার এই প্রশ্নটাই করছি ওসমান গুলি খাওয়ার পর থেকে, চালো আল্লাহ এখন চলে যাবে কেন? আপনি ওনারা এখন নিচ্ছেন কেন? আমার ভাই এখন যাবে কেন? এই উত্তরটা আমার মনে হয় যে, যেহেতু আমি প্রবল বিশ্বাসী, আমি কিন্তু খুব প্র্যাকটিসিং মুসলিম না এখন পর্যন্ত, যে আমি খুব 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি। আমি রোজা রাখি যত কষ্টই হোক, হ্যাঁ, কিন্তু আমি কোনো প্র্যাকটিসিং মুসলিম যেটাকে বলে 5 ওয়াক্ত নামাজ একদম ধরে ধরে, ওটা আমি এখন হয়ে উঠতে পারি। আল্লাহ আমাকে হেদায়েত দিলে হয়তো সেটাও হয়ে যাবে কোনো এক সময়, কিন্তু আমি চেষ্টা করি। বিশ্বাসের জায়গাটা প্রবল, যে আমি যে কোনো বিপদে পড়লে সবার আগে কার নাম নিই? আমার বাপ মায়ের নাম নিই না, আল্লাহর নাম নিই, স্বাভাবিক। আমার ধারণা বাংলাদেশের সবচেয়ে প্রবল ছাত্রীটাও আল্লাহর নামই নিবে বিপদে পড়লে, ঠিক আছে? তো বাই দ্য ওয়ে, সো এই যে আমাদের বিশ্বাসগুলা, আমি যে আলোচনা করতেছি, এগুলা কিন্তু বেশিরভাগই আমাদেরই আলোচনার অংশ, বিভিন্ন ভাবে আমাদের ওই যে স্ক্যাটার্ড আলোচনা, বিভিন্ন আলোচনা। তো এই যে প্র্যাকটিসটা আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠা, আমার মনে আছে আমার ছোটবেলার গল্পটা বলি, যেটা আমি হাদিকেও বলছি। হাদি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা, ইজ দ্য কিং আমি মনে করি। কেননা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে একটা ছেলে উঠে এসে সারা বাংলাদেশের বুক হয়ে ওঠা, যেখানে বাংলাদেশের এলিট সোসাইটি তাদেরকে মানতেই চায় না। একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বাংলাদেশের তথাকথিত ছাত্রী এলিট সোসাইটি তাদেরকে মানতেই চায় না, তাদেরকে স্বীকৃতি দিতে চায় না। সেখান থেকে একটা ওসমান হাদি তাদের জন্য তো ভয়ঙ্কর হয়ে ছিল। এ কি ভাই, তার ইয়াটাকে, মহিমাটাকে বা তার গুরুত্বটাকে কমানোর জন্য এমন কোন চক্রান্ত নয় যেটা করা হয় নাই। এই 1 মাসের মধ্যে আপনারা দেখছেন সব, গত 47 দিনে এখনো চলতেছে। কতভাবে ডিমিং করা যায়, কতভাবে ট্যাকিং করা যায়। আপনাদের কাজ হচ্ছে, আপনারা একজন, আমি জানি এখানে আপনি একভাবে বিশ্বাস করেন, জাবের একটা পলিটিক্যাল পার্টি বিশ্বাস করে, আমি একটা পলিটিক্যাল পার্টি বিশ্বাস করি, কিন্তু আমাদের যে জায়গাটা খুব স্পেসিফিকলি করতে হবে, সেটা আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যেটা ওই জায়গাটা সবসময় ডিমান্ড করা। একটা আপনি জামাতের পয়েন্ট অফ ভিউ থেকে, যখন আমি জামাত সাপোর্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, জামাতের পয়েন্ট অফ ভিউ থেকে ওসমান হাদিকে পোর্ট্রে করেন না। আমি বিএনপি সাপোর্ট করতে পারি, আমার কাজ বিএনপি পয়েন্ট অফ ভিউ থেকে ওসমান হাদিকে পোর্ট্রে করা না, ওসমান হাদিকে বাংলাদেশপন্থী পয়েন্ট অফ ভিউ থেকে পোর্ট্রে করতে হবে, ভেরি স্পেসিফিক। আপনি কোন একটা পলিটিক্যাল পার্টির ভিতরে ওসমান হাদিকে যদি ইন করান, ওসমান হাদি ডাউন হতে থাকবে, ক্ষতি করতেছেন তার। অনেকেই বলে, আরে ও তো এটা, ও তো সেটা, তাহলে আপনিও একই কাজই করলেন। দেখেন আমার কথাটা একটু মাথা চিন্তা করে দেখেন, আমি কিন্তু অনেকের মধ্যে এই অ্যাটিচিউডটা পাই।
আমাদের এই অনেক কাছের ভাই বাদের মধ্যে অ্যাটিচিউড পাই এবং আমি খুব দুঃখ পাই। এটা কি করতেছে সে? আমি যে কথাগুলো বলতেছি, আমি যাদের নাম বলছি সেই নামগুলোকে তো আমি একা তো তার কথা বলি না, ওসমান হাদি তাদের নাম বারবার বলতো, তার মানে তো আমি ঠিকঠাক আছি। আমি তো ওসমান হাদির লাইনেই কথা বলতেছি। আর ওসমান হাদি একটা পজিটিভ মানুষ ছিল। আল্লাহর ওয়াস্তে আমরা আমরা জানি রাগ উঠলে গালি দিতে ইচ্ছা করে, আমরা অনেক প্রতিবাদ করি, কিন্তু ওসমান হাদিকে ছাত্রীরা যে ট্যাগিংটা করতে চায় সেটা কি জানেন? ওসমান হাদি গালিগালাজ করতো। আপনারাও যদি কথায় কথায় ওই গালিটাই দেন তাহলে তো ওই ছাত্রীরাই জিতলো। ওসমান হাদি তো একদিন গালি দিচ্ছে, বাইচা ছিল 1 বছর তার সংগ্রামের, ধরেন আমরা চিনছি তাকে, তো 365 দিনের মধ্যে একদিন গালি দিচ্ছে রাইগা। আপনি বাকি 364 দিনের অবদান ভুলে যাবেন? আপনি তাকে ওই একদিনের ইয়াতে কাউন্ট করবেন? অথচ সে যখন একটা ইন্টারভিউতে বলতেছে যে একজন জুলাই যোদ্ধা অন্ধ, কথা বলতে বলতে কাঁদতেছিল, ওই ওই দৃশ্য আপনাদের চোখে আসে না? ওই 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 কান্না, আপনার ওই চোখের পানি আপনাদের চোখে পড়ে নাই? যখন ওসমান হাদি জুলাই যোদ্ধাদেরকে বুকে জড়ায় ধরে হাসতো, যখন একজন আসাদ ভাইকে, এই যে আরেকটা মানুষ আসাদ ভাই, আমি আসাদ ভাইরেও পাইছি গেলাম ওসমান হাদির জন্য। ওই আসাদ ভাই আসছে আজকে? আজকে আসে নাই মনে হয়। তো আসাদুজ্জামান আসাদ ভাইকে আমি পাইছি ওসমান হাদির কারণে। এই যে ইনকলাব মঞ্চে ছোট ভাই বোনগুলা যেমন পাইছি, একদম আসাদ ভাই আমি পাইছি ওসমান হাদির কারণে। আসাদ ভাইয়ের সাথে কিন্তু আমার, এবং আসাদ ভাই থাকলে আমি ওনাকে বলতাম, এখানে ডেকে বসাইতাম পাশে, বসাই কইতাম ভাই একটু কন্ত আপনি আমার কেমন পাইছেন। আমারে উনি পাইছে ওসমানের কারণে। উনি আমার তন্ন তন্ন করে খুঁজছে, কেউ নাকি ওনাকে আমার নাম্বারই দেয় নাই, অথচ উনি মিডিয়াতে কাজ করেন। এই ওসমান হাদি বলছে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। যে আমার সাথে পরিচয় হলো ওই যে ওই দিন, কোন দিন বলেন তো? আমার দেশের পত্রিকা যেদিন ওপেন হইতেছে, ওই যে ডাকলো আমাকে যে ভাই আচ্ছা গ্রাফিতি করবো, আপনি আসেন। আমি তো জানি না, আমি শুধু ওখানে যে আমার দেশের অফিস বা কিছু আমি কিছু জানতাম না। আমি গেছি, ওসমান ভাই ডাকছে আমার যাইতে হবে, আমি গেছি। তো এই যে জায়গাগুলো, আসাদ ভাইয়ের কথা যেটা বলতেছিলাম, আসাদুজ্জামান আসাদ পাগল মানুষ, কোলের মধ্যে তুলছে আমারে একদিন। আমি দেখি আরেকদিন ঈদের দিন দেখছি ওসমান হাদির কোলের উপর তুলছে। ভাই এক একজন না এক এক ভাবে তারে ভালোবাসে। আমি শিওর ওসমান হাদি যদি একদিনের জন্য জীবন পাইতো, তাহলে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কইতো আমি তারা কোলে তুলবো না, মাথার উপর রেখে দিব। তো এখন তো এটা সম্ভব না। তো আপনার মগজের ঠিক মতো তারে ঢুকায় ফেলেন। এবং আপনাদের পরিবার, আপনাদের ব্লাড লাইনে এই যে এই চিন্তাটা, আপনাদের দায়িত্বটা কি? আপনাদের দায়িত্ব বা আমার দায়িত্ব কি? আমার ব্লাড লাইনে যে আসবে তার মধ্যে ওসমান হাদির গল্পটা বলা, যে ওসমান হাদি এভাবে ভাবতো, ওসমান হাদি এভাবে চিন্তা করতো। এটা আপনি যেভাবে দেখেন ওটাকে ইনজেক্ট করা। ওসমান হাদির নেগেটিভ সাইড যারা বলে তারা দেশের শত্রু, ফুল স্টপ। আমি একদিন একটা ভুল করতেই পারি, আমার রাগ উঠতেই পারে। তার চেয়ে বড় কথা, আমার জুলাইয়ের যোদ্ধা, আমার সাথে যারা ফাইট করছে, যাদেরকে আমরা দেখছি সামনে, তাদেরকে বালের আইসা পিটিয়ে দিয়েছে, আমি সুমা দিব, আমি একটা গালি দিব না। ওই যে উনি সবচেয়ে সুন্দর করে বলতো, গণহত্যা করা পাপ না, ধর্ষণ করা পাপ না, পাপ হলো গালি দেওয়া, খারাপ হলো গালি দেওয়া। তবে গালি দেওয়ার অধিকারটুকু হারায় ফেলেন। অথচ মজলুমের এইটাই শেষ অস্ত্র। একটা একটা খারাপ কথা হয়তো সে বলবে, তাও সে যে প্রতিদিন বলতো তা তো না। আমার সাথে কতদিন, আমার বাসায় গল্প বলি, আবারও একটু গল্পে ফিরে যাই। আমার বাবা তাকে ব্ল্যাক কফি বানায় খাওয়াইতো। তো আমার বাবা এখন আর ব্ল্যাক কফি বানায় না বাসায়। এটা কি বলার দরকার আছে কেন বানায় না? দেখেন, পলিটিক্যালি আমার চিন্তা ভাবনা, আমার ধ্যান ধারণা আজকে আমি রং ভাবে চিন্তা করতেই পারি। আমি 100% সঠিক মানুষ নিজেকে মনে করি না। আমি শিওর ওসমান হাদিও নিজেকে 100% সঠিক মনে করতো না বেঁচে থাকলে। কারণ কথা বলতে তো বোঝা যায়, আমরা তো বুঝতাম। কিন্তু আমরা কারেকশন প্রসেস থাকতাম অলওয়েজ। আমি কারেকশন প্রসেস অলওয়েজ বিলিভ করি। আমি বিলিভ করি আমি এখন ঠিক রং করছি, আমি ওই সৎ চেষ্টাটা আমার মধ্যে থাকা উচিত, আমাদের মধ্যে থাকা উচিত ঠিক করে নেওয়ার, যেটা আমি হাদির মধ্যে দেখতাম। হাদি ভাই কোন একটা প্রোগ্রামে সঙ্গে একটু উত্তেজিত হয়ে গেছিল, কিছু একটা বলছিল, রাহাত ভাই গ্রুপের মধ্যে বললো, হাদি আমার মনে হয় তোমার এই কথাটা বলা উচিত হয় নাই। ওসমান সাথে সাথে বলছে আমি সরি ভাই, এই কথা আমি জীবন বলবো না। কি জানি একটা প্রসঙ্গ নিয়ে অনেক আগে। তা আমি এই কথার উদাহরণটা দিলাম এই জন্য যে সাথে সাথে অ্যাডমিট করে ফেলা, যে না, রিয়েলাইজ করা যে আমি ঘাটতারামি করবো না। অথচ তখন কিন্তু ওসমান হাদি পপুলার, সারা বাংলাদেশে পপুলার, সবাই তারা চিনে। ওই সময় রাহাত ভাই বলতেছে তোমার মনে এটা বলা উচিত হয় নাই।
উনি বলতেছে হ্যাঁ ঠিক আছে ভাই, এটা আমার বলা উচিত হয়নি। মানে কারেকশন প্রসেস অলওয়েজ অন। সো আমি আমাদের মধ্যে, আমাদের সমমনা যারা আছে তাদের মধ্যে কারেকশন প্রসেসটা সবসময় দেখি। আমাকে কালকে অনেকে এসে বলতেছে, তার আগের দিন বলতেছে আপনি তো অমুক দল করেন সাপোর্ট। মিয়া আপনার আমি ভালো পারতাম। তুমি আজকে যে দলটা করো কালকে যে দলটা ভালো হবে থাকবে এটা কোনো গ্যারান্টি আছে? আর তুমি যে দলটা করো এটা যে 100% রাইট তাও তো ঠিক না। বাংলাদেশে কোনো দলই 100% রাইট না ভাই। প্রত্যেকটা দলের ভিতরে আইডিওলজিক্যাল ঝামেলা আছে। এবং সবচেয়ে বড় কথা, তারা যে মূল নীতি তাদের দলের, দেখবেন তাদের তাদের গঠনতন্ত্র পড়বেন, সব ভালো ভালো কথা লেখা গঠনতন্ত্রে। কোনো খারাপ কথা লেখা নেই, কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্রে খারাপ কথা লেখা নেই। কোনো গঠনতন্ত্রের রাজনৈতিক দলের লেখা আছে কুচকাটা করতে হবে মানুষকে, লেখা আছে স্টেপ করতে হবে, কথা বলা আছে যে টুটি চেপে ধরতে হবে, বাক স্বাধীনতা হরণ করতে হবে, কোথাও তো লেখা নেই। তার মানে কি গঠনতন্ত্র থেকে বের হয়ে প্রতিটা রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত চয়েস থেকে জায়গাটা নোংরা করে। তার স্বার্থের ব্যাপার, মানুষের সমস্যা যে দলটা করে। সো এই দলটাকে চালাইতেছে তাদের উপর নির্ভর করে অনেক কিছু, লিডারশিপের প্রবলেম থাকে। সো আমি কথাটা বলতেছি এই অর্থে যে এই যে আমার আইডিওলজিক্যাল জায়গা বা আমার ধরেন পলিটিক্যাল ভিউজ এর যে জায়গাটা, আমার পলিটিক্যাল ভিউজ আমি কারেকশন করতে অলওয়েজ রাজি আছি। ওসমান হাদির মতো আমি এই জিনিসটা দেখতাম। এটাও একটা কালচারাল পার্ট। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সবসময় ভুলকে সংশোধন করে নেওয়ার মতো সৎ সাহস সবসময় রাখতাম এবং বিশ্বাস করি আমরা ভুল করতেই পারি। যেহেতু মানুষ মাত্রই ভুল হতেই পারে, সো আমি কারেকশন করবো। এবার আসেন নাটক সিনেমার আলোচনা করি, যেটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ওসমান হাদি আর আমার আলোচনা কিরকম হইতো। লাঞ্চ বানাইলাম, প্রথমে বানাইলাম নাস্তা। নাস্তা বানানোর পরে তো বাইক খুশি, আমার থেকে বেশি খুশি হয়েছে সে, বাই দ্য ওয়ে। এটা একদম সত্যি কথা বলতেছি, এক চুল বাড়াই বলতেছি না, উনি আমার চেয়ে বেশি খুশি হয়েছে। হ্যাঁ, এটা অদ্ভুত ব্যাপার। আমি একটা মেকার, আমি এত কষ্ট করে বানাইলাম, নিজের পকেটে টাকা খরচ করে বানাইলাম, আমার থেকে বেশি উনি কিভাবে খুশি হয়, এটা কিভাবে সম্ভব? কিন্তু আসলেই সেটা হয়েছে, এটা ওনার চোখে মুখে আমি বুঝছি। উনি এটা বলছে, ভাই আমার যদি টাকা থাকতো আমি আপনাকে টাকা দিতাম। এই কথা উনি আমাকে একবার বলছে। আমি বলছি আপনার টাকা দিতে হবে না, আপনি শুধু এই ভালোবাসাটা আমাকে দিতে থাকেন, এটাই না, আমার ইন্সপিরেশনটা লাগবে আমার। তো এটা দিয়েন ভাই। তো উনি কত ভাই আমি এটা যে কতবার দেখামো, কত জায়গায় যে দেখাবো, এটা দেখান ভাই, কোনো সমস্যা নাই, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। আমি যেমন নাস্তা দিয়ে দিছিলাম ভাইয়াকে, আমার ভাইকে, আমি লাঞ্চও দিয়ে দিছিলাম আমার ভাইকে। আমি সামনের দিনে বাংলাদেশের জন্য যতগুলা কাজ করব এই জনরাতে, পলিটিক্যাল কন্টেন্ট আর বাংলাদেশকে নিয়ে সব কাজ আমি দিয়ে দেবো ওসমান হাদি ভাইকে, প্রত্যেকটা কাজ। কোনোদিন দেখা হবে কিনা তো জানি না, এটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। হয়তো আর কোনোদিন দেখা হবে না ধরে নিলাম। দেখা তো হওয়ার দরকার নেই, কিন্তু দেখা তো আসলে হয়, কেউ স্বপ্নে দেখে, কেউ মাথায় দেখে, কেউ, আমি দেখি ভাই, আপনারা কেমন দেখেন আমি জানি না, আমি প্রায় দেখি, ইলিউশন হয় আমার হাদি ভাইয়ের ব্যাপারটা। আমার ডিসবিলিভ হয়, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে বুঝাইতে হয় হি ইজ নো মোর, মানে ইজ নো মোর। এটা আমার ডেইলি হয়, এটা আমার প্রতিদিনের ঘটনা। এটা আমার শুধু একা হয় না, আমাদের, আমি শিওর অনেকেরই হয়, অনেকেরই হয় এটা। এই যে ইনক্লাবের প্রত্যেকটা ছেলের মেয়ের হয়। ওরা, আমার এখনো বিশ্বাস হয় না। আমি আমার পরিবারের সদস্য ব্যতীত, আমার ব্লাড লাইনের আমার বাবা মা ব্যতীত আমি কারোর জন্য যারা ওসমান হাদিকে ট্যাগ করে, আমাকে জড়ায় বিভিন্নভাবে নোংরামি করছে, আমি সবাইকে মাফ করে দিছি। সেটা তোমাদের ব্যাপার, তোমরা মাফ করে রাখো। আমি মাফ করে দিছি কোন অর্থে বলি, সেই অর্থে যে আমি এই ঘৃণা চেষ্টা ফোন করে বেশি কিছু গেইন করতে পারবো না। ঘৃণাতে এনার্জি নষ্ট করার চেয়ে আমার কাছে মনে হয় ওসমান যেটা চাইতো সেখানে এনার্জিটা দেওয়াটা ওয়াইজ ডিসিশন। এটা আমার পয়েন্ট অফ ভিউ, তোমার পয়েন্ট অফ ভিউ, তোমাদের পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতে পারে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি এটা বুঝাইতে আমার এই গত 47 দিন লাগছে, মানে 47 দিন মতো 40 ডেজের মতো লাগছে বুঝাইতে। আমার প্রচুর রাগ ছিল, ক্ষোভ ছিল, অনেক কষ্ট ছিল, এখনো আছে, রাগ আছে, ক্ষোভ আছে, কিন্তু আমি ওই যে মাফ করে দিছি না, প্রতিশোধ পরায়ণতাটা নাই।
যে ধরো আমি এরকম না বিষয়টা, কিন্তু ওই যে বললাম এখন এরপর আমি রেড লাইন বলে দিছি, আমার রেড লাইনটা ক্রস করলে আমি হয়তো মাঝে মধ্যে ফিজিক্যাল হঠাৎ করে দেখবা যে ফেসবুকে চলে আসছে আমি কারো জুতা দিয়ে বেরিয়ে দিচ্ছি, বুঝবা নিশ্চয়ই 100% এই মালের একটা কইছে নাহলে এর জুতা দিয়ে বেরিয়ে কথা না। আমি কিন্তু আসলে এটা করবো, এটা কিন্তু আমি অন ক্যামেরা তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, আমি এটা আসলে থ্যাংক ইউ ফর দ্য ক্লাব, ঠিক আছে তাহলে দিচ্ছে একটা খুশি। শুনি আপু, বলেন আপু বলেন, একদম বলেন, রিপিট করে কথাটা শুনতে পাচ্ছি না। উসমান ভাইকে আমি চিনি না, কে উসমান ভাই? এদের কিছু একটা বলা হয়েছিল মিডিয়ার সামনে, কোনো একজন কমেন্টের পক্ষ থেকে। বলেন আপু কি বলছিলেন? ওনাকে যে নাচে না ভান করা হয়েছিল সেটার ব্যাপারে আপনার বক্তব্য কি? ও ওনাকে যে নাচের আহ্বান করা হয়েছিল, মন্তব্য এটাই যে সময়ের পরিক্রমায় একসময় আপনাদের কেউ বাংলাদেশের মানুষ ছিল না, এটাই সৃষ্টিকর্তার থেকে আসে, আপনারা এটা করেন না। আমি এটাই বলতে পারি, বললাম ঘৃণার চেষ্টা করতে যেতেছি না ইদানিং, মানে আমি খুবই নিজেকে কাম ডাউন করার চেষ্টা করছি, অনেক কাম ডাউন করে ফেলছি নিজেকে, আমি অনেক প্রতিশোধ পরায়ণতা চলে আসছে আমার মধ্যে যে সবাই প্রতিশোধ দিতে হবে। পরে বললাম যে প্রতিশোধ নিয়ে আমি কি করবো, প্রতিশোধ নেওয়ার দরকার নাই, এটাকে কাম ডাউন করে এটাকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করতে হবে, সৃষ্টিতে দিতে হবে, সৃষ্টি ক্রিয়েশনে, ধ্বংস না ক্রিয়েশন। যেটা সবসময় বলতো যে প্রথম আলোর সামনে আপনার কাম কি, রিলিস্টের সামনে আপনার কাম কি, আপনি আপনার যদি এখন থাকে আপনি 5-10টায় প্রথম আলো বানান, 10টা রিলিস্টার বানান। মনে পড়ে আমি বলছিলাম যে এটা মনে হয় ডিসিশনটা ওকে হচ্ছে না, আমার কেন জানি মন বলতেছে আপনার এটা করা উচিত না এখন। তখন বলে ভাই এটা তো করতেই হইতো কোনো না কোনো দিন। আমি জানি না ইনকলাব মঞ্চের ওদের সাথে কি কথা হইতো আমি জানতাম না। রাহাত ভাইও ডাউট দিছিল, রাহাত ভাই সন্দেহ দিছিল যে ভাই করিস না, এটা যাইস নাই দিক, ওসমান যাইস নাই দিক। তো তো উনি ডিসিশন নিল আর কি, পরবর্তীতে উনি করবে। আমি তখন বললাম যে কেন ভাই, না করলেই আপনি কালচারাল অ্যাক্টিভিজমটাই করেন, আপনার এখন ঢোকার দরকার নেই পলিটিক্সে। আমি জানি না, আমার মন কেন জানি সায় দিতেছিল না শুরু থেকেই। আমার কাছে মনে হইতেছিল যে ভাই আরেকটু সময় নেক, এবার না পরের বার। অনেকবার এই ডাউট আসছে মনের মধ্যে। তো বাই দ্য ওয়ে উনি ডিসিশন নিলেন উনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। তো একদিক দিয়ে ভালো হয়েছে স্বতন্ত্রভাবে নির্বাচন করার, এটা ভালো দিকও আছে একটা, যে এই যে মুড়ি বাতাসার যে রাজনীতি সেটাও তো উনি বাংলাদেশের মানুষকে দেখাই দিয়ে গেছেন। ভ্যানের উপরে চড়ে ভ্যান মিছিল করা যায়, ভ্যান র্যালি করা যায়, কে দেখছিল কবে লাস্ট, কে দেখছিল? হোয়াট এ ক্রিয়েটিভ আইডিয়া, তাই না? কত ক্রিয়েটিভ আইডিয়া ছিল এগুলা। কিন্তু সততা ওনাকে কোন জায়গায় নিয়ে গেছে, একটা পয়সা উনি এক্সট্রা, ইনকলাব মধ্যে ছেলেগুলো বলতে পারবে আরো, উনি কোনো দিন অপচয় পছন্দ করতেন না, একটা পয়সা উনি উল্টাপাল্টা খরচ করেন নাই। মানুষজন ওনাকে ডোনেট করছে কিন্তু উনি কখনোই টাকা নষ্ট হইতে দিতেন না। এই মানুষটারে যদি আমি সংসদে দেখতে পারতাম, আমার শুধু একটাই এই আফসোসটা সারা জীবন থেকে যাবে যে সংসদে উনি আঙ্গুল তুলে তুলে কথা বলতেছে কোন একটা এমপির দিকে নজর দিয়া যে আপনি এত টাকার দুর্নীতি করছেন, আমার কাছে প্রমাণ আছে, আমি আজকে জনগণকে বলে দিব। তারপরে বলা শুরু করলো, দুর্নীতির ফাইল খুললো। সেই দৃশ্য, এই যে এই চাওয়াটাই ওনাকে সবার জন্য থ্রেট করে দিল। বাংলাদেশের যারা নষ্ট রাজনীতি করতে চাইছে, আগের পুরনো বন্দোবস্ত থাকতে চাইছে বা নষ্ট রাজনীতি করতে চাইছে, তাদের সবার জন্য উনি রিস্ক হয়ে গেছিলেন। সো দ্যাটস ওয়াই সবার জন্য, কোন একটা দলের জন্য না, উনি বাংলাদেশের নষ্ট রাজনীতিবিদ যত আছে সকল নষ্ট রাজনীতিবিদ, সকল দুর্নীতিবাজ, সকল ঋণ খেলাপিদের জন্য উনি রিস্ক হয়ে গেছিলেন। সো দ্যাটস ওয়াই ওনাকে চাইতে হয়েছে, ওনাকে মেরে ফেলা হয়েছে। এবার আমি অনেক কথা আছে যে কথাগুলো আমি স্কেপ করে গেছি, কারণ একটা কনভারসেশনে ধরেন 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনার এখানে বসে বসে পায়ে জিন ধরে আমার কথাটা শুনবেন, মূল জায়গাটা শুনতে হবে আমার কাছে মনে হয়। আমি একটু স্কিপ করছি কিছু কথা, যে স্কিপ গুলো আমি মাঝে মধ্যে কথা টানে টানে আনবো। কালচারাল ফাইটের জায়গাটায় আসি, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কথাগুলো আমরা সবসময় বলতাম। আমাদের অনেক কালচারাল আইকনস আছে, লাইক কিরকম কালচারাল আইকনস? ধরেন কাজী নজরুল ইসলাম। আমরা কি এত বছর কাজী নজরুল ইসলামকে প্রপারলি পোর্ট্রে করতে পারছি? কাজী নজরুল ইসলামকে আমাদের দেশের যে গভর্নমেন্ট গুলা স্বাধীনতার পরে আসছে, তারা কি ভারতীয় হেজেমনির বিরুদ্ধে যে কাজী নজরুল ইসলামকে দাঁড় করাইতে পারছে? কেউ করে নাই। সেইগুলো নিয়ে কথা হইতো, আমাদের তিতুমিরকে নিয়ে কথা হইতো। আমি চিন্তা করতেছিলাম, আর্তুগুল গাজী দেখতাম তখন আমি সিরিজ,
আমি বলতাম ভাই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নিয়ে একটা সিরিজ বানাবো চিন্তা করতেছি, কোনো একদিন আল্লাহ যদি রাখে কপালে। বলে ভাই এটা খুব ভালো বুদ্ধি, সুন্দর। আমি লাঞ্চ বানাইছি, আমি নাস্তা বানাইছি। আমার জীবনের সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটর ছিল ওসমান হাদি। আমি কেন বলি, আমার ছবিটা তো আমি ইউটিউবে রিলিজ করতাম, কিন্তু উনি কি করলেন, উনি ফেরি করে দেখাইতেন। উনি একটা ইনকলাব মঞ্চের প্রোগ্রাম হচ্ছে বা এটার জন্য আলাদা প্রোগ্রাম, যে প্রজেক্টর ভাড়া করে দেখানো হবে শাহবাগে। কে করবে এটা আমার জন্য? আমি একটা কাজ করছি, আর কি প্রবল প্রবল উৎসাহ, কি প্রবল উৎসাহ ভাই, অসাধারণ কাজ আমি দেখছি। আমি কিন্তু জানি ভাই এটা অসাধারণ, অত অসাধারণ না, আমি এর থেকেও হয়তো ভালো বানাইতে পারতাম, কারণ নিজেদের পকেটের টাকা দিয়ে বানাচ্ছি তো, সো কষ্টটা আরো বেশি হয়। সো দেখেন, আমরা দুঃখ শেয়ার করতাম যে ইস কাজগুলো হইতেছে না, কাজ কেন নাই। আর আমি এক লাঞ্চ বানাইলাম, এক নাস্তা বানাইলাম, এরপরে কোনো কাজ নাই। আপনি গভর্নমেন্টের কয়টা কাজ, সিগনিফিকেন্ট কাজ বলতে পারবেন? গভর্নমেন্টের অনেক উপদেষ্টার অনেক বড় বড় বয়ান দেয়, আমি এই ডকুমেন্টারি বানাইছি, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আপনি অবশ্যই বানাইছেন, বাট সিগনিফিকেন্ট আপনারা এখানে আমাকে বলেন তো কয়টা সিগনিফিকেন্ট? আচ্ছা আপনারা আগে আমার সাথে একমত কিনা, লাঞ্চ এবং নাস্তা এই দুইটা কাজ কি সিগনিফিকেন্ট জুলাইয়ের কাজ? আমি জানি না আপনারা কজন দেখছেন, এখানে দেখছেন বেশিরভাগই, তাহলে কি সিগনিফিকেন্ট ওয়ার্ক, মানে পারছি কিছুটা করতে আমরা? আচ্ছা, যদি সিগনিফিকেন্ট ওয়ার্ক হয়ে থাকে, সিগনিফিকেন্ট মানে কি, যে 20 বছর পরেও কেউ যদি জুলাইয়ের একটা গল্প খুঁজতে যায়, একটা ওয়ার্ক খুঁজতে যায়, 50 বছর পরেও যে খুঁজতে যায়, এই কাজটা খুঁজবে হতো। এই অর্থে আমি সিগনিফিকেন্ট বললাম। যেমন স্বাধীনতা পূর্ববর্তী সময়ে 1971 সালের আগে আমরা জীবন থেকে নেওয়া খুঁজি, স্টপ জেনোসাইড খুঁজি। আমি ওই লেভেলে, আমি জহিরান লেভেলের কোনো নির্মাতা না, আমি জানি আমার আমার ইয়া আছে, আমার স্বল্পতা আছে, আমার জ্ঞানের গভীরতা ওইরকম নাই, আমি আমার দুর্বলতা স্বীকার করতে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে উৎসাহ দেওয়াটা, যে বান্না ভাই আপনি এটা বানান, আমি এটার প্রচার করার দায়িত্ব নিলাম, এটা কে করবে ভাই ফ্রিতে? কেউ কারোর জন্য এটা করে? কিন্তু শহীদ ওসমান হাদি আমার ভাই এটা করতো। যারা গত 17 বছরে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, বড় বড় রাজনৈতিক দল, তারা কিন্তু অনেকেই চাইলে এটা করতে পারতো, খুব ইজিলি করতে পারতো তাদের প্ল্যাটফর্ম থেকে, কিন্তু তারা করে নাই, করে নাই ভাই। কয়টা রাজনৈতিক দল, আপনি কমেন্টের জায়গায় আসবো, কয়টা রাজনৈতিক দলের সিগনিফিকেন্ট জুলাইয়ের ওয়ার্ক আছে দেখান তো? যেই জুলাইয়ের জন্য আপনারা স্বাধীনতা পাইলেন, যেই জুলাইয়ের জন্য আজকে নির্বাচন হইতেছে, যেই জুলাইয়ের জন্য আপনারা দেশে ফিরতে পারলেন, যেই জুলাইয়ের জন্য আপনারা মানে স্বাধীনতা, মানে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন, প্রতিপক্ষকে গালিগালাজ করতেছেন, যেই জুলাইয়ের জন্য প্রতিপক্ষকে গুলি করবেন চিন্তা করতেছেন, যেই জুলাইয়ের জন্য ঝগড়া করতেছেন, যেই জুলাইয়ের জন্য কোপাকুপি করতেছেন। জুলাইয়ের খারাপের দিন তো আছে, আমি খারাপটাও বলতেছি, সব তার ভালো মানুষ না, ফেরেশতা না। যেই জুলাইয়ের জন্য আপনাদের বাক স্বাধীনতা ফিরলো, সেই জুলাইকে আপনারা কয়টা দল বাংলাদেশের ধারণ করতে পারছিলেন? এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে। ওসমান হাদি যদি না থাকতো, সরি টু সে, পাল্টাও কাজটা হইতো না। এটা ফ্যাক্ট, এটা ইতিহাস। ওসমান হাদি ওই একাই, উনি বুঝতে পারছিল এটা নিয়ে কেউ কাজ করতেছে না, এটা নিয়ে কাজ করতে হবে আমার। এই জন্যই ইনকলাব কালচারাল সেন্টার, উনি কালচারাল ফাইট টেক করতেছিলেন, যে কোন রাজনৈতিক দল, আমি জানি না, এটা আমাদের জাতিগতভাবে দুর্ভাগ্য, আমাদের বেশিরভাগ পলিটিক্যাল পার্টিরা কালচারাল সাইডটারে কাউন্টই করে না। অথচ ইন্ডিয়ান হেজমনি দিয়ে 17 বছর, ভারতীয় আধিপত্য বাদ দিয়ে 17টা বছর এই দেশের মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, হাজার হাজার মানুষকে লাশ বানানো হয়েছে। কোনো সন্তান তার বাবার মুখ হয়তো আর কোনোদিন দেখবে না, ছোটবেলায় একবারও দেখে নাই, পেটে রেখে বাচ্চাকে তার বাবাকে গুম করে ফেলানো হয়েছে, তার ভাই বোনকে দেখবে না কখনো, এত অত্যাচার করা হয়েছে। অথচ তারা এটা বুঝলো না যে এটা কালচারালি ক্রিয়েট করা হয়েছে। যখনই বাংলাদেশে একটা বড় ইস্যু তৈরি হয়েছে, তখনই আরেকটা ইস্যু এটাকে ঢাকা হয়েছে, এটা একটা কালচারাল গেম। সামনের দিনে আবারও যদি দেশকে অস্থির করতে হয়, তাহলে এই কালচারাল গেমই তারা খেলবে, তারা এটাতে এক্সপার্ট। সিআরআই এর কথা আপনারা শুনছেন কয়জন? সিআরআই এর কাজ কি ছিল? সারাদিন ছিল বয়ান উৎপাদন করা, অনলাইনের মধ্যে আপনাদেরকে ডিস্টার্ব করে রাখা, আমাদেরকে ডিস্টার্ব করে রাখতো। যেটা ধরেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, আপনি চালের দাম হঠাৎ করে বেড়ে গেছে, পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেছে, ইন্ডিয়া হঠাৎ করে আমাদেরকে পেঁয়াজ দিত, তখন সব আমাদের তো ফিল দেওয়া হয়েছে যে ইন্ডিয়া আমাদেরকে খাওয়ায়, বা আমি কি ভুল বলতেছি? আরে কি আছো, আমি তো জানি আল্লাহ খাওয়ায়। আমার টাকা আমি জোগাড় করতেছি কষ্ট করে, ফিল দিতেছি কি ইন্ডিয়া আমাকে পেঁয়াজ না দিলে আমি পেঁয়াজ খেতে পারবো না। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? পৃথিবীতে কোথাও পেঁয়াজ উৎপাদন হয় না। বিষয়টা এরকম ছিল না? মনে হতো না যে আল্লাহ পেঁয়াজ আসলে শুধু ওইখান থেকে আসতে হবে? আমি একটা পেঁয়াজের উদাহরণ দিলাম, এটা আপনারা বুঝবেন, এই জন্য। অন্যান্য আরো অনেক জায়গায় বলা যায়। তো
আমার কোনো ভাষার প্রতি রাগ নাই ভাই, হাদিরও ছিল না। আমরা হিন্দি একসেপ্ট করবো, আমরা ইংরেজি একসেপ্ট করবো, আমরা উর্দু একসেপ্ট করবো, আমরা বাংলা একদম আমাদের নিগোষ্ঠীর যে ভাষাগুলো আছে, মারমারা, মোরংরা বা চাকমারা যে ভাষা ব্যবহার করে সেটাও আমরা একসেপ্ট করবো। ভাষা কখনো আমাদের রাগে জায়গা না। ভাষাটাকে নোংরা ভাবে যারা ব্যবহার করে তারা হচ্ছে আমাদের কোশ্চেনের জায়গা। বাংলায় কথা বললেই যে আপনি ভালো মানুষ, ব্যাপারটা তো তা না। আপনি খুব ভালো ইংরেজি কপ চাইলেই, আপনি খুব ভালো ইংরেজি কপ চাইলেই যে আপনি খুব ভালো মানুষ তা তো না। আমাদের ইংরেজি কপ চানো মানুষগুলোকে তোমরা দেখছি, কত ইংরেজি কপ চায়, ইংরেজি কপ চায় সারা দেশের মানুষরা কিভাবে গুম খুন করছে এটা আমরা দেখছি। এনিওয়ে, এই যে শেয়ারিং গুলো আমাদের, এই যে এগুলো কিন্তু সবই আমাদের শেয়ারিং এর পার্ট। আমি কিন্তু যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আমাদের ওই যে জাবেরের কথাটা, যে রাতে কি নিয়ে আলোচনা হইতো, এই যে আপনাদের সাথে আমি এখন যে আলোচনা করতেছি, এই শেয়ারিং গুলো, এই ব্রেন স্ট্রমিং গুলো আমাদের হইতো। আমরা আসলে এগুলো নিয়ে ভাবতাম, আচ্ছা ভাই এটা নিয়ে এরকম হয় কেন, এটা এরকম হইতো কেন, আচ্ছা তাহলে এটাকে কিভাবে ডিবাং করবো, আচ্ছা এইভাবে ডিবাং করা যায়, আমরা এটাকে মানুষকে কিভাবে বুঝাবো, আচ্ছা এইভাবে বোঝানো যায়। বানা ভাই আপনি এটা একটু কইরেন তো। আমি হাদিরে বলতাম, হাদি ভাই আপনি কালকে সম্মান সম্মেলন করতেছেন, আপনি একটু কয়ে দেন তো, আমি কইতে পারতেছি না। কত কথা যে ভাই উনি আমার কথা কয়ে দিছে, আমার ওই মানুষটা নাই যে আমার কথা বলে দিবে। এই জন্য আমার একটু বিপদে ফেলা রেখে গেছে, আমার মতো অনেককে বিপদে ফেলছে হাদিব। এটা তো হাদিবের দোষ না, আমাদের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য। বিপদটা কি জানেন? বিপদটা হইতেছে যে অনেক কথা আগে হয়তো বলতে হইতো না স্ট্রংলি, এখন বলতে হবে। হয়তো নেক্সট গুলিটা আমার খাইতে হবে বা আরেকজনের খাইতে হবে। সো আমাদের যান বাঁচাতে যায় হয়তো উনি ওনার জানটা হারাইছেন। উনি হয়তো ওই মানুষটাই ছিলেন ওসমান হাদি যে আসলে সবার বুলেটটা নিতে চাইছিল নিজের মাথায়, নিজের বুকে। তো একটা মানুষের চিন্তা ধারণা, কালচারাল জায়গাটাতে আসতেছি। কালচারাল যে জায়গাটা, আপনার গান, আপনার কবিতা, আপনার খাওয়া, আপনার পড়া, আপনার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আপনি যা করেন সব কালচারের অংশ। অনেকে বলে হোয়াট ইজ কালচার? কালচার হচ্ছে আপনি ঘুম থেকে উঠছেন এবং ঘুমাইতে যেতেছেন, এর মধ্যে সারাদিনে যা করছেন। ধরেন আমি এক্সাম্পল দিই, আমরা যেভাবে হাত দিয়ে ভাত খাই, পৃথিবীর সবাইকে এখানে একরকম ভাবে হাত দিয়ে ভাত খায়, এটা কিন্তু কালচার। আপনি যদি হঠাৎ করে সবাই চামচ আর ইয়া দিয়ে, কাঁটা চামচ আর স্পুন দিয়ে খাওয়া শুরু করে, অবাক হয়ে তাকা থাকবেন না যে এখানে সবাই হাত দিয়ে খাইতেছে, একজন দুজন কালচার ইয়া দিয়ে, কারণ ওই কালচারের বাইরেও মানে ওকে হয়তো ওর হাত কাটা, আমি ওটা ক্যালকুলেট করবো, আমি কিন্তু একটু তাকাবো, চামচ দিয়ে খাইতেছে। সো এই যে কালচারটা হইতেছে একদম ঘুম থেকে ওঠার থেকে, আমি এভাবে ডিসক্রাইব করি। ঘুম থেকে উঠলাম, উঠে আমরা কি করি? অনেকে ফজরের নামাজ পড়ি, তার মানে ওটা আপনার কালচারের পার্ট। আবার অনেকে পড়েন না, ওইটাও আপনার কালচারের পার্ট। অনেকে আছে ঘুম থেকে উঠা রবীন্দ্রসঙ্গীত শুনে, কোনো সমস্যা নেই, এটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার, এটাও তার কালচারের পার্ট। আর কেউ কেউ আছে কোরআন তেলাওয়াত করে, এটাও তার কালচারের পার্ট। কিন্তু বাংলাদেশি হিসাবে, বাংলাদেশি মুসলমান হিসাবে কিছু বেসিক জায়গা আছে যে জায়গাটা ঠিক থাকা প্রয়োজন, এবং সেইটাকে প্র্যাকটিস করাইতে হইলে আমাদেরকে দেখাইতে হয়। দেখবেন আমি একটা উদাহরণ দিই, এই যে হিন্দি ছবিগুলো আপনারা দেখছেন না, অনেকে হিন্দি ছবি শুরুতে যে দেবদেবীর ছবি দেখায়, কেউ কোশ্চেন করছেন এটা তো ধর্মীয় উগ্রতা? আমরা কি এটা বলি? আগে দিনের সিনেমার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা উঠতো, আপনাদের মনে করে দেখেন 60s এ 70s এর। হঠাৎ করে বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু সিনেমার আগে থেকে সরে গেছে। এখন এটা নিয়ে অনেকের ইয়া থাকে, বান্না ভাই এটা আপনি কেন বললেন, সিনেমার আগে কেন বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে? ভাই দিস ইজ মাই কালচার। আমি এটা রুটি রুজি, এটাকে আমি বিশ্বাস করি, আমি রাইট মেসেজ দিচ্ছি মানুষকে। আমি একটা দেশপ্রেমের সিনেমা বানাইছি। দেশপ্রেমকে কি বলা হয়েছে? ইমানের অঙ্গ। আমি ইমানের অঙ্গের পার্ট হিসেবে কালচার, আমি একটা নাস্তা বানাইছি, এটা তো দেশপ্রেম থেকে আসছে রে ভাই। আমি এটার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি, আমি যদি প্রতিটা শট শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, এটা ভুল হবে? কেউ কেউ বলতে পারে ভাই এটা তো ভুল হবে, তাও তার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কোনো ডিফারেন্স দিতে চাই না। আর যেই লোকটা আল্লাহ খোদা বিশ্বাস করে না কিন্তু দেশকে ভালোবাসে, তাও কেউ কি আপনি ডিসকারেজ করতে পারেন? আপনি কি তাকে খারিজ করতে পারেন? পারেন না। হু দ্য হেল আর ইউ, বা আমি কে, আপনি কে এটা ডিসকারেজ করার, এটা ডিসাইড করে দেওয়ার কে আমরা, যে আপনার এটা করতেই হবে, এটা মানতেই হবে? আল্লাহ তাকে সৃষ্টি করছে, আল্লাহ বুঝবে, তার সাথে যার আমলনামা নিয়ে বুঝবে। আমি যদি পাপি হই, আল্লাহ আমরা দেখবে। এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলো, এই যে কথাগুলো, এগুলো আমাদের অংশ। কথার ওই যে রাতের কথা বলতেছি, সব ভাবতাম আমরা, এই যে ব্রেন স্টর্মিং। রাতের বেলায় তার বাসা নিচে চলে গেছি, আজকে আমার ড্রাইভারটা আসে নাই আমার সাথে সে সব সময় থাকে, ও বলতে পারতো, নাহলে ওর একটু 2 মিনিট কথা বলার ইচ্ছা ছিল আজকে। তো ও রাতের 11টা 11:30 সময় তার বাসা নিচে চলে যেতাম।
ভাই আপনি আসছেন বাসায়? হ্যাঁ। ভাই ভাতটা খেয়ে নামতেছি। ভাবি সম্ভবভাবে ভালো বলতে পারবে, 2.5 ঘন্টা 3 ঘন্টা শুধু রাস্তায় হাঁটতাম ওনার বাসার নিচে, কি বলতাম, কত কথা বলতাম, বলতে 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 একসময় মনে হতো কথা শেষ হচ্ছে না। আমার ভাই কথা শেষ হয় নাই। আমি ওসমান হাদির সাথে যতটুকু কথা বলছি, আমার মনে হয় আরো 99 ভাগ কথা রয়ে গেছে, আমি বলতে পারি না। আমি এই কথাগুলো কার সাথে বলবো? আমি আমার আফসোসটা কাউকে বুঝাতে পারি না। আমি এখন যেটা করি, আমি রাহাত শান্তনুর সাথে ফোন দিয়া, রাত বাইরে, বেচারা থাকে অস্ট্রেলিয়ায়, আমার সাথে টাইম ডিফারেন্স, রাত 4টার সময় তারে ফোন দিই, ভাই একটু উঠবেন, একটু কথা বলবো। ওই ফোনটা তো আসলে ওসমানকে দেওয়ার কথা ছিল আমার। এখন আমি শিওর রাহাত শান্তনুর একই রকম ফিলিং হয়তো হয়, ভাই তোর সাথে আমার কথা না বলে এখন ভালো লাগতেছে না। হয়ে গেছে কি, টান বেড়ে গেছে আমার সাথে রাহাত ভাইয়ের। এখন এই যে আমি জ্যাকেটটা পরে রয়েছি গরমের মধ্যে, মনে করেন আমার কিন্তু ভিতরে ফাটতেছে, ঠিক আছে, কিন্তু খুলতে ইচ্ছা করতেছে না। আচ্ছা রাহাত ভাই থাক আমার সাথে, ফিলিংস। যাওয়ার সময় অস্ট্রেলিয়াতে যাওয়ার সময় আমি ওনার দিকে জাস্ট এমনি তাকাইছিলাম, জ্যাকেটটার দিকে, কি মানুষ দিয়ে গেছে রাহাত আমাকে, ওসমান হাদি, চিন্তা করেন। আমি সেই জ্যাকেটটা দিকে এমনি তাকাইছিলাম, আমি কিছু বুঝলাম যে জ্যাকেটটা সুন্দর। পরের দিন এসে খুলে দেবো, এটা তোর $700 দেখেছে, মানে এটা বলছি $700 দাম এটার। তাই বললাম যে $700 এটা অনেক টাকা, তো এটা তোরে দিয়ে দিলাম। যেমন ভাই, আমার এই ভাই কে দিছে? ওসমান। আমি তো তার চিনতাম, হয়তো তার সাথে কোনো কথাই হইতো না আমার, হয়তো তাকে আমি রেসপেক্ট করতাম, ভালোবাসতাম, কিন্তু ওসমান বুঝাইলো কি, এ হইতেছে আপনার বড় ভাই। এই যে পাইছেন আপনার ভাইরে, আপনি আপনার বড় ভাই একটা মিসিং ছিল না মনের মধ্যে, ইস, আমার যদি একটা বড় ভাই থাকতো। এই যে সাফাত বেড়ে দিয়ে গেলাম। একটা ঘটনা বলি, অস্ট্রেলিয়ার ঘটনা। আমি অস্ট্রেলিয়াতে গেলাম, রাজ শান্তনু ভাই, আমার শুটিং এ, হ্যাঁ, কয়েকটা নাটকের জন্য। তো ওখানে যে আমি অস্ট্রেলিয়াতে যে ভিডিও কল দিছি একদিন ইয়াকে, ওসমান হাদিকে, আমার ভাইরে ফোন দিছি ভিডিও কলে। আমি, ভাই আসসালামু আলাইকুম, আমি তো সিটিতে আসছি, শুট চলতেছে, আজকে গ্যাপ, আজকে ব্রেক ডে, ভালো আছি। উনি ফোনটা ধরে আমার প্রথম কথা কি বলছেন, আপনি রাহাত ভাইয়ের সাথে দেখা করেন নাই? আমি জাস্ট ফোনটা এভাবে ঘুরাই দিলাম, রাহাত ভাই পাশে বসে রয়েছে। ভাই ওসমান হাদির চিৎকার যদি আপনারা শুনতেন, ও রাহাত ভাই করে, মানে কি উচ্ছ্বাস, মনে হলো উনি ওইখানেই আছে। উনি বললো, ভাই আমরা 3 ভাই একসাথে কথা বলতেছি, আমি যেতে পারলাম না, কিন্তু আমার ভাই তো, আরেক ভাই তো গেছে রাহাত ভাইয়ের কাছে। ওই যে স্বপ্নটা, আমরা একদিন সবাই এক টেবিলে বসবো। সরি, ওসমানের এই স্বপ্নটার পূর্ণ হবে না করতে। আমাদের 4 জনের একসাথে আর বসা হবে না। আমি আজকে খুবই জলি মুডে ছিলাম, আমি চাই নাই আসলে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই। আজকে আমি প্রথম আছি ক্লাব লঞ্চে, এই কালচার সেন্টারে। এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে এটাও দিচ্ছি, কেন আসি নাই সেটার রিজন হচ্ছে, আমার ইচ্ছা ছিল আমি রাহাত শান্তনুকে নিয়ে অ্যাটলিস্ট প্রথম এখানে আসবো। আনফর্চুনেটলি রাহাত ভাই আমার আগে এসে এখানে প্রোগ্রাম করে গেছে, আমি আসছি পরে। সো রাহাত ভাই, আমার ইচ্ছা ছিল, আমার অ্যাটলিস্ট ইচ্ছা ছিল যে সাফাত ভাই না আসলো, আমি সাফাত ভাইয়ের প্রায় ফোন দিয়ে বলি, ভাই আপনি আসবেন না বাংলাদেশে, আপনি আসেন। কারণ আমার একটা ইচ্ছা ছিল যে আমি হাদি সবাই একসাথে, যদি আমি এমন যদি হইতো যে সারপ্রাইজ দিছি, মানে আমি চিন্তা করতাম এরকম যে আমি সাফাত ভাই, রাহাত ভাই সবাই হুট করে এখানে চলে আসছি সারপ্রাইজ। আমি জাস্ট ওনার উচ্ছ্বাসটা দেখার জন্য আমি একটা ক্যামেরা শুট করতাম, ওনার এক্সপ্রেশনটা নিতাম। যেই মানুষটা আমাকে ভিডিও কলে দেখে আমাকে আর রাহাত ভাইকে একসাথে এতটা উচ্ছ্বাস প্রকাশ করছে, যদি সামনাসামনি দেখতো আমার তো মনে হয় হার্ট অ্যাটাক করতো। ওই এক্সপ্রেশনটা আমার দরকার ছিল। তো যেহেতু মেকিং করি, আমি এক্সপ্রেশনটা সেভ করতে চাইছিলাম, তো ওই ইচ্ছাটা পূরণ হয় নাই।
এত বছর ইনকলাব সেন্টার তৈরি হওয়ার এত বছর পর আমি আসছি একা। রাত ভাই প্রোগ্রাম করে গেছে, রাত ভাই আমাকে তখন যখন জানে নাই যে ইনকলাব মঞ্চনার প্রোগ্রাম আছে, কারণ ওনার বাচ্চাটা তখন দিহানের পা ভেঙে গেছিল। উনি ওই দিন খুব অস্থিরতার মধ্যে ছিলেন, উনি আমাকে জানাইতে ভুলে গেছেন, নাহলে আমি থাকতাম ওনার সাথে আসতাম। তো রাত ভাই প্রোগ্রাম করে গেছে, আমাকেও একা আসতে হইলো, রাত ভাইও একা আসছে। সাবাদ ভাই হয়তো কখন একদিন বাংলাদেশে আসবেন আমেরিকা থেকে, উনি হয়তো একাই আসবেন, বা আমি থাকতে পারি যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, দেশে থাকি, অনেক কিছুর উপর নির্ভর করে। তো আমি আজকে আপনাদের সাথে কথাগুলো বলতেছি, আমার আসলে ইচ্ছা ছিল খুবই হাসি খুশি ভাবে কথা বলতে। সরি, আমি আসলে ওই যে রাহাত ভাইরা দেখলাম, যখন রাহাত ভাই পডকাস্টটা দেখতেছিলাম ইনকলাব মঞ্চের, বলতে বলতে উনিও কেঁদে দিল এক সময়। আমাদের মতো মানুষগুলার কথা বলা আসলে ডিফিকাল্ট। ওই যে আমাদের গ্রুপ চ্যাটটা ভাই আর নাই। রাহাত ভাই একদিন মেসেজ পাঠাইছে, যেই গ্রুপে হাদি নাই সেই গ্রুপ টাকার দরকার নেই। আমাদের ওই গ্রুপ চ্যাটটা নাই। আমরা যে চারজন কথা বলতাম, শেয়ার করতাম টুকটাক, ওইটা আর নাই, ওইটা আর হবে না। ওসমান হাদির ওই গ্রুপটা আছে, আমি প্রায় গ্রুপে ওই ওনার ছবিটা দেখি, হাস্যজ্জ্বল ছবিটা, নীল পাঞ্জাবি পরা, কিন্তু গ্রুপে কেউ এখন আর লেখালেখি করে না, ওইটা দরকারও নাই। আমার সাথে ইন্ডিভিজুয়ালি সবাই ভালো সম্পর্ক আছে, রাহাত ভাইয়েরও আছে, শাফাত ভাইয়েরও আছে, ওটা থাকবে। উই আর ব্রাদার্স অফ শহীদ ওসমান হাদি, দ্যাটস ইট। দেখেন, আমি অনেকভাবে বলতে পারি। এই যে অস্ট্রেলিয়ার গল্পটা বললাম, আমার প্রথম উচ্ছ্বাস। আরেকটা গল্প বলি আপনাদেরকে, একটা ঘটনা। ওসমান হাদি একদিন আমার বাসায় গেলেন, উনি ব্ল্যাক কফি পছন্দ করতেন, আপনারা নিশ্চয়ই জানেন। একটা ইন্টারভিউতে উনি খুব হাসতে হাসতে বলতেছিলেন যে ওনার অনেক বড় লোক মনে হয় যদি ওনার বাসায় দুধ, চিনি আর ব্ল্যাক কফি থাকে ভালো। আহারে, মানুষের সিম্পলিসিটি দেখেন। কারোর হাজার হাজার কোটি টাকা থাকে, বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করার পর তাদের স্যাটিসফ্যাকশন যায় না লাইফে, কয় যে কত কম পড়ে গেছে। আর একটা মানুষ বলতো যে আমার যদি ব্ল্যাক কফি আর দুধ চিনি বাসায় ঠিক মতো থাকে তাহলে নিজেরা ধনী মনে হয়। ওসমান হাদির কথাগুলোর মধ্যে না অনেক ফিলোসফি আছে। আপনি লাইফটাকে কত সিম্পলিসিটির মধ্যে ভাববেন এবং কত অল্পতে সন্তুষ্ট হবেন, আল্লাহর শুকরিয়া করবেন, এটা ওসমান হাদির কাছ থেকে শেখার ব্যাপার আছে। এই যে আমি কিন্তু অনেক ব্ল্যাক কফি খাই না, আজকে ইনকলাব মঞ্চে এসে আমি বলছি আমার ব্ল্যাক কফি দাও, কারণ আমি মনে করি যে আদি ভাই নিশ্চয়ই এরকম কোনো একটা কাপে খাইতো ব্ল্যাক কফি, সো আমিও খাচ্ছি, সো আমিও খাইলাম। চিনি একটু বেশি হয়ে গেছে। তো এনিওয়ে, ওসমান হাদি ভাই সাথে যেখানে ছিলাম, ভাই কোথায় যেন ছিলাম বলেন তো, দেখি মনোযোগী দর্শক। আচ্ছা, আমার বাসায় গেছিল, এক্স্যাক্টলি। তো বাসায় একদিন গেছে, তখন ওনাকে অনেকে চিনে না। আপনারা তাকে ওসমান হাদি হিসাবে তখন আবিষ্কার করেন নাই, এটা আগস্ট মাসের কথা বলতেছি, জুলাইয়ের ঠিক পরবর্তী সময় আপনারা তাকে অনেকেই আবিষ্কার করেন নাই। ইনকলাব মঞ্চের কোর ভাই ব্রাদার্সরা হয়তো আবিষ্কার করে ফেলছে, আমি ঠিক জানি না, তারা হয়তো করে ফেলছে। কিন্তু আজকের যারা ওসমান হাদির জন্য আপনারা এখানে আমার কথা শুনতে আসছেন, তারা বেশিরভাগই তাকে আবিষ্কার করেন না, এটা আমি শিওর। আমি আবিষ্কার করে ফেলছি আলহামদুলিল্লাহ, বা আমার উনি আবিষ্কার করছে যে কোনো একটা কিছু। তো বাসায় গেছে, তখন ওনার সোশ্যাল মিডিয়া, মেহেদি আছে এখানে, মেহেদি ওই, আচ্ছা ওকে, মেহেদি থাকলে ভালোই। তো ও ছিল ওই দিন আমার সাথে, ও আমার এক্সিকিউটিভ প্রডিউসার আমার টিমের। তো ওনার তখন সোশ্যাল মিডিয়া মাত্র ফেসবুক খুলছে, বুঝছেন, ওনার একটা প্রোফাইল খুলছে। প্রোফাইলে উনি আমার দিলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড করলাম ওনাকে। তার ওই দিন রাতেই আমি ওনার একটা পোস্ট শেয়ার করছিলাম প্রথম। তার 2 দিন পর ওনার সাথে আবার দেখা, আমার বাসায় আবার আসছে। তো ওসমান ভাই আমার এসে জড়াই ধরছে, কি ভাই একটা তো ঘটনা ঘটে গেছে, কি 500 ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে আমার। হোয়াট? আমার 500, আপনি শেয়ার দিয়েছেন, 500টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। তখন আমি বলি ভাই, আমি এটা যে কারো উচ্ছ্বাসের কারণ হইতে পারে এটা আমি বুঝি নাই, কেন জানি আমার আন্ডারস্ট্যান্ডিং তখন আসে নাই। এবং ওনার সরলতাটা দেখতেছিলাম আমি। 500-এর উপরে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, এতেই আপনি খুশি? ভাই আপনি চিন্তা করতে পারেন না, আমাকে 500-এর উপর মানুষ একদিনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আপনার একটা পোস্ট শেয়ারিং এ। আমি বললাম ভাই, একটা দিন আসবে সারা বাংলাদেশ আপনার পিছিয়ে দৌড়াবে। উনি আমাদের তাকে আছে, আমি বললাম বুঝি নাই, আমার শুধু এই কথাটা বলছে, বুঝি নাই। আমি খোদা সাক্ষী, আল্লাহ বললাম আমি সাক্ষী, আমি কথাটা ওনাকে বলছি ওই দিন, যে আমার বিশ্বাস একটা দিন আসবে, ইউ বি দ্য মেবি নাম্বার 1 না হইলেও ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পার্সন হবেন বাংলাদেশে। আপনার এই সততা
কারণে আপনি সৎভাবে যে মানুষটাতে সৎ, এই সততা যদি আপনি কন্টিনিউ করেন আর যে ভোকালটা আপনি আছে আপনার এটা কন্টিনিউ করেন, আপনার পিছনে পুরো বাংলাদেশ দৌড়াবে একসঙ্গে এবং পুরো বাংলাদেশ আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি আমার ফলোয়ার দিবেন, একটা টাইমে আসবেন, আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে আপনি হবেন আসল ফ্যাক্টর। উনি আমার দিকে তাকাই আছে, বলে কি বলতেছেন আপনি? আমি বলি এগুলো আমার বিশ্বাস। আমি এত আর্টিস্ট দেখছি, এত বড় বড় আর্টিস্ট দেখছি, এত অভিনেতা দেখছি, এত রিয়েল লাইফ হিরোজ দেখছি যারা সত্যি সত্যি দেশের মানুষের কথা ভাবে, বা পলিটিশিয়ানস অনেককে দেখছি সামনাসামনি। আমি ওনার সততার ধারের কাছেও বেশিরভাগ মানুষকে পাই নাই, ধারের কাছেও পাই নাই, বেশিরভাগ মানুষকে ওনার সততার ধারের কাছেও পাই নাই। কথাটা বুঝেন, আবারও বলতেছি, বেশিরভাগ মানুষকে আমি অনেককে দেখছি, বেশিরভাগ মানুষকে সততার, ওনার সততার, ওসমান হাদির সততার ধারের কাছেও পাই নাই। তো এই বিশ্বাসটা আমার ছিল প্রবল যে এত সৎ যেহেতু একটা মানুষ, আল্লাহ তো তারে পুরস্কৃত করবে। এবং আমি ওই সময় থেকে নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম যে মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। তখন কিন্তু ওনার সোশ্যাল মিডিয়া ওইরকম, উনি তখন মাত্র মধুর ক্যান্টিনে মনে হয় শুরু করছে, সংবাদ সম্মেলন, ঐতিহাসিক সংবাদ সম্মেলন গুলা শুরু করছে। এরপরে ওনার সম্মানের সম্মেলন গুলা জাস্ট কয়েকদিনের মধ্যে বুম হওয়া শুরু করলো। কিসের মাপল রশিদ বান্না, ওনার আর কারো লাগে? বাংলাদেশের জনগণ ওনার মানে কথা শুনতো আর গিলতো, লিটারেলি খাইতো। আমি প্রাউডলি ওনার কন্টেন্ট শেয়ার করা শুরু করতাম, ওয়ালে শেয়ার করতাম। তো আমার কাছে মনে হয় যে শব্দগুলো আসলো পরবর্তীতে ন্যায় বিচারের কথা, নির্মাণের কথা, সমমতের কথা সব মিলিত হয়। তো সততা যেটা ওসমান হাদির মধ্যে ছিল, ওই যে আমি বলি যে মুড়ি বাতাসা রাজনীতি, একটা নির্বাচন কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা চালাচালি হয়। আপনি দুর্বৃত্তদের শয়তানি বন্ধ করে দিচ্ছেন মুড়ি আর বাতাসা দিয়ে। আপনি তো বিশাল বড় রিস্ক, হাজার হাজার টাকার বিজনেস নষ্ট করে দিচ্ছেন আপনি। ওকে তো মারাই দিচ্ছে, আমি মনে করি শুধু বিজনেস, তো সবার বিজনেস নষ্ট করে দিচ্ছে। এই কি একটা মানুষ শুধুমাত্র মুড়ি আর বাতাসা খাওয়াই আর নির্বাচন জিতে যাবে? আবার সে দুপুর বেলায় সে এক্সট্রা প্যাকেট খাই না, তো চাইলে সে একটা বিরিয়ানি প্যাকেট খাইতে পারে, কই সে তো খাইলো না। সে তো ওই মুড়ি বাতাসা শেয়ার করেই খাইলো ওই ভ্যানের ভিতরে, তো বলতেছে যে আমি এটাই খাবো। সে চাইলে কোন কি আচ্ছা যাবে, কোনোদিন কি সে আলাদা খাবার আনা খাইছিল? খায় নাই। একটা প্যাকেট খাইতে পারতো, কে নিষেধ করতো? যেদিকে আমার একটু বেশি ক্ষুধা লাগছে, আজকে মুড়ি আর বাতাসা সাথে না খাই, এত হাসছি, এত ইয়া করছি, যাবেন একটা প্যাকেট দুটো প্যাকেট আলাদা নিয়ে কাছি বাড়ি থেকে বা কোনো একটা দোকান থেকে, ওই আনলো না তো। কি পরিমাণ অনেস্টি ভেতরে। তো দেখেন, আমরা সবাই একটু চেষ্টা করি অনেস্ট হয়ে ওঠা। আমি জানি আমি যে কথাটা বলতেছি এটা আমার জন্যই পালন করা অনেক কঠিন। এই সত্যতা আমার মধ্যে আছে, এটা বলা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করি আগের চাইতে বেটার, আগের চাইতে একটু বেটার, গতকালের থেকে আজকে একটু বেটার, আজকের থেকে কালকে একটু বেটার। মিথ্যা কথাটা কমায় বলতে চেষ্টা করি। জানি এই দেশের, এই পৃথিবীতে, এই সমাজে মিথ্যা ছাড়া বেঁচে থাকা কঠিন, তাও চেষ্টা করি। এতটুকুই সততা। আমি ওরে শব্দটা ঠিক করলাম যে চলেন আমরা একটু সৎ হওয়ার চেষ্টা করি। বাকিটা আমার মনে হয় ওসমান হাদিকে এর থেকে বড় ট্রিবিউট আর কিছু দেওয়া হবে না। আর আল্লাহর কাছে সবসময় আমাদের প্রার্থনা, কায়ে মনোবাক্যে প্রার্থনা, আল্লাহর কাছে দোয়া যেন আমরা সবসময় জারি রাখি। প্রতি ওয়াক্তের নামাজে অথবা ঘুম থেকে ওঠার পর যখন সে সিলটা একবার মনে পড়ে, তখন যখনই মনে পড়ল সাথে যেন হাদিকে আমাদের দোয়াতে রাখি। আল্লাহ যেন তাকে বেস্ট কনসিভ করে, আল্লাহ যেন বেস্টের সাথে সুন্দর জায়গাটা তাকে স্থান দেন। এবং আমরা হেদায়েত কামনা করি ওই মানুষগুলা, যে মানুষগুলো আমার ভাইকে নিয়ে এখনো খারাপ চিন্তা করে। আমরা তাদের কাছে রিকোয়েস্ট করি, অনুরোধ করি, আপনারা অনেকে আমরা বলতে পারেন আপনার ভাই তো রাইট উইং। ভাই আমি রাইট উইং না, আমি রাইট উইং, আমি লেফট উইং, আমি সেন্টার উইং। আমার জীবনের এক একটা ফেজে আমি এক এক রকম, আমি আমার মধ্যে ভিন্নতা আছে। আমি এখন এখান থেকে বাইরে হয়ে যায় একটা হিন্দি গান শুনতেই পারি, কারণ আপনি বলতে পারেন হিন্দি গান শুনে, ওই যে বললাম ভাষার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা ভাষী, যে লোকটা ভাষাটাকে নোংরা ভাবে ব্যবহার করতেছে, বাংলা ভাষায় কথা বলে খুন করে। শেখ হাসিনা কোন ভাষায় কথা বলতে বলতো? বাংলায়। তো শেখ হাসিনা কটা মার্ডার করছে হিসাব নাই। তো আপনি জুলাই মাসে 2000 উপর মানুষ পারছে না, 1400 মানুষ পারছেন তো শুধুমাত্র ইউএন এর রিপোর্টে। তো সে বাংলা ভাষা হেট করবেন? ভাষা কখনো টার্গেট হওয়া উচিত না, এটা আমি অনেকের মধ্যে দেখি। এই আমার ব্যক্তিগত মতামত, এটা আমার জায়গা থেকে আসছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা ভুল। ভাষা টার্গেট, যে কোনো ভাষায় যে কেউ ইংরেজ, এই হিটলার জার্মান কথা বলতো, কম মানুষ মারছে, জার্মান আপনাকে শোনা বন্ধ করে দেন, একটু হয় না। ভাষা কোনো সমস্যা না, কে কিভাবে দেখেছে জিনিসটাকে। আমি প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে। আমার কাছে কি কথা কি আপনাদের মনে হলো যে আমি খুব বললাম সবাই? না আরে যাবেন, আর কিছু কি জানার ছিল?
আমার কাছে মনে হয় যে আমি শেষ করতে পারি না, 1% বলতে পারছি না, অনেক কিছু বলতে পারি, তা শেষ হবে না। তোমাদের কোশ্চেনে আসো। আমার জানার ছিল ওই মাইকটা দিয়ে দাও, মাইকটা দিয়ে দাও একটু দেখি। আচ্ছা, আগে একটু সরি বলে নিই। আমি বিশ্বাস করেন আমি প্ল্যান করে আসছিলাম, আমাকে কান না ভাই নাকে থাকা যায় না। আমি আমি প্ল্যান করে আসছি আমার আপনি তো ওনার একেবারে ক্লোজ। আমি তো কিছুই না, আমার ওয়াইফ আমাকে প্রতিনিধি ঘুমিয়ে যাবে তোমার কাঁদতে কাঁদতে। You cannot resist it. না, আমি তো ভাই আমি যেন সরি বলছি আপনাকে, কয়েকবার আমি আজকে প্ল্যান করে আসছি, মুভি গেল এরকম ছিল একটা জিপ থাকে না, আজকে হেরে গেছি পুরা। আমি আজকে প্ল্যান করে আসছি, আমি ওই দিন রাহাত ভাই যেদিনকে কানে কেঁদে দিল হঠাৎ করে, মানে রাহাত ভাই ধরুন আমি কানের কেন নিয়েছে, আজকে যে আমার ক্যামেরাটা নিবো, এইটা দেখার পরে মনে হয় রাহাত ভাই আমার বিশাল মজা নিয়ে নিয়েছে। কি কয়বার কাজ করতে পারা এই সাথে স্কোর Anyway, বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, আমার বাসা ঝালকাঠি। জি। আমি শরীফ ওসমান বিন হাদির সাথে একসাথে আলিম পাস করেছি ঝালকাঠি ইসলামী মাদ্রাসা থেকে। আর ছোটবেলা বলতে ওর সাথে যখন থেকে পরিচয় তখন থেকে ওকে আমরা ওসমান নামেই ডাকি, আপনি যেই নামটা ডাকছেন। আর ওই নামটা শুনতে অনেক কমফোর্ট ফিল করছি, মনে হচ্ছে যে আমাদের এলাকার একজন মানুষ তার সাথে কথা হচ্ছে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একটা প্রোগ্রামে আসছেন, আপনাকে আগে থেকে আমরা ফলো করি। আর আপনাকে বেশি ভালো লাগছে যখন দেখছি ওসমানের সাথে খুব ক্লোজ, ওসমানের বিভিন্ন কালচারে বা বিভিন্ন প্রোগ্রামে আপনারা একসাথে দেখতাম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার প্রশ্ন হচ্ছে, আপনি নাস্তা বানাচ্ছেন, তারপরে লাঞ্চ হয়েছে, ডিনারও প্ল্যান করছিলেন, এরপরে আমাদের শরীফ ওসমান হাদিকে নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কিনা, এটা আপনার কাছে জানার বিষয়। আর একটি ব্যাপার হচ্ছে, জুলাইকে ওসমান যেইভাবে ধারণ করতো জুলাইটাকে, আমার মনে হয় অনেকে বলে যে হাসনাত এবং ওসমান ছাড়া জুলাইটাকে কেউ ধারণ করে না। সেক্ষেত্রে আমরা সচক্ষ দেখতেছি ওসমান ছাড়া ওসমানের মতো করে আসলে কেউ এইভাবে ধারণ করে না, যেটা সত্যি কথা। আর একটা ব্যাপার হচ্ছে, বর্তমান যে ইন্টারিমটা কি জুলাইটাকে আরেকটু সুন্দর করে উপস্থাপন করতে পারতো না? আরেকটা করতে বলি একসাথে ছোট আকারে, আপনি যেভাবে নাস্তা করলেন, লাঞ্চ করলেন, আর কি কোনো বাংলাদেশে এইভাবে নির্মাতা নেই যে জুলাইটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে সুন্দর করে উপস্থাপন করার মতো? শুধু আপনিই করলেন, কিন্তু ছোট ছোট কিছু ক্লিপ আসছে, ছোট ছোট কিছু ডকুমেন্টারি হয়েছে, কিন্তু ওইটা আমাদের অন্তরে লাগার মতো আসলে ওইভাবে না। কিন্তু বাংলাদেশের প্রথম সারি যে পরিচালক ছিল, তাদেরকে কি আসলে এইভাবে দায়বদ্ধতা ছিল না জুলাইটাকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য? এটাই আমার প্রশ্ন। চারটা ভাগে প্রশ্নটা আসছে, হ্যাঁ, চারটা ভাগে আসছে এবং চারটা ভাগে কথা বলা যায় আলাদা আলাদা করে। হ্যাঁ, আমি একটা ভাগ বলি, সেটা হচ্ছে প্রথম ভাগ, যে আমি একটু আলাদা আলাদা করে বলি। আগে লেসেন মানে সবগুলো ইম্পর্টেন্ট, একটু অন্যভাবে আছে। আমি মনে করি ইন্টারিম প্রপারলি যেমন জুলাইকে ধারণ করে নাই, ঠিক তেমন কালচারালি ইন্টারিম প্রপারলি পেয়ে। এটা আমার ব্যক্তিগত মতামত, এখানে কোন ব্যক্তিগত রাগ ক্ষোভ কষ্টের জায়গা থেকে আমি কথা বলতেছি না। হ্যাঁ, এখানে আমি যেটা বলছি এটা আমার অ্যানালাইসিস। এই কথা হাসনাতকে নিয়ে ইনকালাব মঞ্চের প্রোগ্রামে, একদম হাসনাত বসা ইনকালাব মঞ্চের প্রোগ্রাম লজিকা ক্রিয়েশন, যারা ওই দিন ওই রাতে এই কাজগুলো করছেন তারা আখেরে অনেক খারাপ কাজ করছেন। এটা আপনারা একজন একভাবে বলতে পারেন, ব্যাখ্যা দিতে পারেন, আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, আই ডোন্ট কেয়ার। আমি এটা আমার রিয়েলাইজেশন, এবং ওই দিন রাতেও আমি এটা ফিল করছি যে একটা ঠিক করেছে না, কারণ ওই সময় গ্লোরিফাই হওয়ার কথা ছিল শুধুই ওসমান হাদি, টাইম লাইনে থাকার কথা ছিল শুধুই ওসমান হাদি, এবং আমরা অনেক বড় একটা ট্র্যাপে আমাদের কিছু কি বলবো অবুঝ বালক এবং বালিকারা পা ছিল। আমি বলতে পারি বালক বালিকা আদর করে বললাম, অনেক অবুঝ এবং কিছু শয়তানি করছিল ওই রাতে, যেটা উচিত হয় ওই শয়তানের ট্র্যাপে পাড়াটা উচিত হয়। কি অন্যায় হয়েছে এটা? আপনি যেভাবে জীবন পাচ্ছেন, এটা আপনি আপনি কোনো মানে কালচারাল ন্যারেটিভকে আপনি ভাঙচুর করে নষ্ট করতে পারবেন, এটা সম্ভব। এই জন্যই তো ওসমান মনে করতো যে ও তো কালচারাল ন্যারেটিভ বলছে, কত কালচারাল বলছে যেটা ধরা যায় না হাত দিয়ে। আপনি কি করলেন? আমি এখন এই যে এটা আসাদটা ভেঙে দিতে পারি, আমি যদি এখন আবার এটা আগের পর্যায়ে ফিরে দিতে চাই, এটা সম্ভব না। তো এটা ভেঙে ফেললাম, কি লাভ হইলো? কাপটা ভেঙে ফেললাম, কি লাভ হইলো? বরং আপনি এরকম কাপ বানান আরো 100টা, দ্যাটস ইজ ক্রিয়েশন। এখানে যতজন মানুষ আছে সবার জন্য একটা করে কাপ বানান না, এটা ভাঙেন না, এটা তো সুন্দর জিনিস। এটা বা এটা অসুন্দর, আপনার পছন্দ না কাপটা, ওকে, আপনি হোয়াইট কালারের কাপ পছন্দ করেন না, আপনি ব্ল্যাক কালারের কাপ পছন্দ করেন, মেক ইট। আমি একটা গ্রিন পছন্দ করি, গ্রিন বানান। একটা ব্লু পছন্দ করেন, ব্লু কালার। একই রকম ডিজাইন নাও রাখতে পারেন, ডিজাইন চেঞ্জ করেন, আপনার ন্যারেটিভ আপনি ক্রিয়েট করেন একটা কাপ। সো এই হলো বিষয়। আমার মনে হয় ওসমান হাদি এটাই চাইতো, বিল্ড আপ করেন, যার কালচারাল ন্যারেটিভ
বিল্ড আপ করেন, যেটা চান। শুধু পলিটিক্যাল ভিউজ থেকে আমি দেখতে নিষেধ করি বিষয়গুলো। এটা আমার, আমি দেখি ওসমানকে আমি একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ দেখিনি, এটা আমি একদম কোনো দেখিনি। এই জন্যই এটা মাইক লাগে বলছে, তো এই জন্যই এই জায়গাটা আলাদা করা গেছে। ওসমান, হ্যাঁ, ওসমানকে আমি কখনোই হ্যাঁ, ওসমান হাদিকে আমি কখনোই একটা নির্দিষ্ট পলিটিক্যাল বাইন বলে দেখতাম না। আমি তোকে সবসময় স্বতন্ত্র দেখছি, স্বতন্ত্র একদম ডিফারেন্ট। তো দ্যাটস ওয়াই আমার দেখাটা একদম আলাদা, এবং এই জায়গাটাই বেশিরভাগ লোক বুঝতে পারে না যে আমি আসলে তাকে আলাদা করে দেখি। এখন আমার টাইম লাইনে যান আমার টাইম লাইনে, আমি ক্যাপ্টেনকে বলতেছি ওসমান যেদিন থেকে গুলি খাইছে পর থেকে আমি আমার নিজেরই ভুলে গেছি। আমার টাইম লাইনে প্রতিদিন মনে করে, আমার কাছে মনে হয় আজকে আমি যদি পোস্ট করি ওসমানকে নিয়ে, তাহলে আমি একটা অন্যায় অবস্থা হিসাব, এটা আমার মনে হয় আল্লাহ, আমি তো আমার ফলোয়ার আল্লাহ কেন দিচ্ছেন, আমি কেন এটা পাই না, তাহলে আমি এটা কেন ইউজ করবো না। সো ওসমানকে নিয়ে আমি ডেইলি কন্টেন্ট, আমি পোলা বানাই দিয়ে কন্টেন্ট বানাই, কই তুমি বানাও তুমি বানাও তুমি বানাও। তো আমার কিছু প্ল্যান আছে, ইয়াটা নির্বাচনটা যায়, নির্বাচনে রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশের পরিস্থিতি কি হবে, ধরেন বিরোধী দলটা কত শক্তিশালী হবে, বাংলাদেশের সরকারি দল না কিন্তু বিরোধী দলটা কতটা শক্তিশালী হবে সেটার উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে। কারণ আমি আমার বাবা বুঝলে না বুঝলে এটা নিয়ে অনেক আলোচনা এখন বলে লাভ নাই, আমি বলতে চাচ্ছি না আসলে। তো হাতিতেই থাকি, হাতিতেই চলে আসবো আবার। সো 12 তারিখে আসা দোয়া করি আমরা। হাতি তো নির্বাচনটা করতেছিল সুন্দর মতো, আমার ভাইটা করতে পারলো না। আমার আরেকটা আফসোস আছে ভাই, সেটা কি জানেন? ভাইরা বলি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়াস আসতো হয়তো বাংলাদেশের মানুষ করতে পারত না, কারণ আমরা কেউ আসলে ওসমানতি না, আমরা তাদের ট্যালেন্টেড না। এত ক্রিয়েটিভ কত কিছু মিস করে গেলাম। রাজ শান্তনু ভাই আজকে আমাকে একটা টেক্সট পাঠিয়েছে, টেক্সটটা হচ্ছে বলছে যে তোর তো মনে থাকে না, তুই তো ওসমান নিয়ে কথা শুরু করলে তুই অনেক এলোমেলো বকস। আজকে আমার বলতেছে এলোমেলো বকি, আমি বকি আমি, তুই বকস। আমি বললাম তাই নাকি, আমি কি ভাই আজকে বেশি করে বলছি? আচ্ছা দেখো, আমার ভাই শুনুন, তো বকি নেই বেশি, তো আমি অনেক এলোমেলো কথা বলি। আসলে আমি আসলে এমন একটা ট্রমার মধ্যে আছি মেন্টালি, বা এমন একটা মেন্টাল স্টেটে আমি আছি, আমার জীবন থেকে দুটা ভয় চলে গেছে। আম্মা যেদিন মারা যায়, আমার আম্মা যেদিন ইন্তেকাল করেন, ওই দিন আমি কবরে নামি জীবনে, কবর। হ্যালো, সো আমার আম্মা ইন্তেকাল করার পর কবরে নামি, ওই দিন আমার মৃত্যু ভয় চলে যায়। আমার আগে মৃত্যুর প্রতি একটা ভয় ছিল যে মরতে মনে অনেক কষ্ট। আর ওসমান হাদি চলে যাওয়ার পরে আমার কি জানেন, আমার মধ্যে কি জানি একটা ভর করছে, আমার সাহস কি জানি বাইরে গেছে, আমি জানি না। আমি আমার কাছে মনে হয় কেউ যদি আমাকে গুলি করতে আসে, কিন্তু আমি কোনো গুলিটা যদি মিস হয় ভাই বিশ্বাস, ঠিক আছে, মানে আমার কাছে এখন সেটা এরকম মনে হয়। এবং আমার কাছে মনে হয় যে আমি এখন ওসমানের মতো গুলি করে এখন গুলি দিকে তাকে হাসিও দিতে পারি, এরকম ফিল হয়। মানে আমার আম্মা মারা যাওয়ার পরে, আমার আম্মু মারা যাওয়ার পর, কবর নামার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার মৃত্যু হয়ে চলে গেছে। আগে আমি মৃত্যুর প্রতি ভয় কাজ করতো, আর ওসমান আমার অদ্ভুত সাহস দিয়ে গেছে যে আমি কোনো কিছু ভয় পাই না। আমার নাম হিট লিস্টে আসছে, আমার গুলি করবে ম্যানেজার করবে। এখানে এজেন্সির লোক তো পরামর্শ থাকলে আপনাদের একটু বলি, আমারও চেষ্টা করেন এক গুলিতে মারতে, যদি বাইরে ফিরছি আপনাদের, আর যদি আমার ব্রেন ঠিক থাকে আপনাদের জানটা লাগাবার ঢুকবো। এজেন্সি বলতে আমার শুধু বাংলাদেশের এজেন্সি বুঝেছি না, আধিপত্যবাদ বিরোধী যারা সব এজেন্সি আছে তাদের কথা বলছি মূলত, বুঝছেন তো না? বাংলাদেশ এজেন্সি বললে এখানে বিপদ, বাংলাদেশিরা নিজেও ভাড়া নিয়ে নেয়, এটা আমারই বলছে না। আপনারা যাদের অলরেডি গত 17 বছরে দাসত্ব করছে যাদের, তাদের কথা বলছে। হাদির জন্য আমরা হাদির কে বাঁচিয়ে রাখতে চাই, কিন্তু হাদির এনে বিজনেস করতে চাই না। হাদি ব্রাদার স্ট্রেটার্স হতে পারবো না আমরা, এবং এটা আমি সবাইকে রিকোয়েস্ট করি যেন, আমি জানি হাদির আশেপাশের
কাছের রিলেটিভস অনেকেই অনেক ঘটনা আমরা শুনি, আমার অনেক কষ্ট দেয়। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই ওনার ভাইটা কি এরকম করছে, ওনার বউ ওনার ভাবি এখন কেমন আছে, বাচ্চাটা কি করতেছে, আচ্ছা ও কি করতেছে কি করতেছে। আমি খুব ডিসকমফোর্ট ফিল করি এই বিষয়টা নিয়ে কথা বলতে। আমি কথা বলতে চাই না, এবং আমি কার সাথে কথা বললিও না খুব একটা। যে আমাকে এই প্রশ্ন করছে আমি বলতে ভাই আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করেন, জানলেও বলতে জানি না। আমি বলতে এখন কেয়ার। আসলে ঘটনা হলো হাদি পুরো বাংলাদেশের ছিল। যদি হাদি সারা বাংলাদেশেরই থাকে, তার ভাই তার বোন বা তার আত্মীয়স্বজনরা কে কি বললো এটা খুব বেশি ম্যাটার করে না। ভাই ম্যাটারটা করে আপনি ইন্ডিভিজুয়ালি তাকে বাঁচায় রাখছেন কিনা। সো আমরা হাদিকে যেন কেউ হাদি সেলাম নাম হয়ে উঠি, এই চেতনা ডিগ্রি করা যাবে না ভাই। চেতনা মারানিদের বিপক্ষে আমি স্ট্রেট ফরওয়ার্ড। হাদিকে সেভ করতে হবে কালচারালি, হাদিকে মানুষের সামনে নিয়ে যেতে হবে। কিন্তু যেই দেখবেন অতিরিক্ত করতে চাইতেছে লেবু, তারা সৌন্দর্য দেখবেন। আমি কি করতে পারি? আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমি অনলাইন অ্যাক্টিভিস্ট লেখা আছে। আমি যেটা করছিল যাবে কি লিখবো, আমি বলছিলাম কোন বলতে অ্যাক্টিভিস্ট লিখবো, বলছি না আমি অনলাইন অ্যাক্টিভিস্ট। আমি এখনো অনফিল্ড ইনফিল্ড অ্যাক্টিভিস্ট হয়ে উঠতে পারি নাই, আমি মনে করি না সেটা। সো আমি যেহেতু অনলাইনে লেখালেখি করছি, আমি অনলাইন অ্যাক্টিভিস্ট। সো দিস ইজ মাই থিং। সো অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার কাজ আমি পালন করে যাবো। অনলাইনে যেহেতু আমি কথা বলি বেশি, আমি এখানে সবচেয়ে বেশি এটা করবো। আর যে জিনিসটা আমাদের করণীয় সেটা হচ্ছে, দেখেন আমি যদি ওসমান হাদির হাতটা ছেড়ে দিতাম, আমি আমার ব্যক্তিগত জায়গায় বলতেছি ভাই, হয়তো নেক্সট সাংস্কৃতিক মন্ত্রীটা আমি পেতে পারতাম। আমি কথা বলতেছি, একটা এক্সাম্পল, এটা ওইটুকু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দেন, উনি সম্মান দেওয়ার মালিক, উনি সম্মান নিয়ে যাওয়ার মালিক, এটা আমি বিশ্বাস করি। সো আমি যদি হাদির হাতটা ছেড়ে দিতাম, হাদিকে ডিজোন করতাম, আমার ব্যক্তিগত জীবন অনেক লাভ হতো। এটা আমি বললাম আপনাদেরকে আজকে, এটা হাদিও জানতো। এটা আমি পারিনি আমার ভাইয়ের না ছাড়তে, এবং আমি পারবো না ছাড়তে। এখন তো আরো পারবো না, অসম্ভব। সো এটার জন্য যদি আমাকে আরো অনেক কিছু হারাইতে হয়, আমি ভাববো যে এটাই আমার নিয়তি, এটাই হওয়ার কথা ছিল, সৃষ্টিকর্তা এটাই চাইছে। সো দরকার নেই আমার এটা হওয়ার, কারণ কি ড্যাম টু এনিথিং। সো আমি আমার কাজটা করে যাবো। আমার কাজটা হচ্ছে ফাইলটা করে যাবো, নাটক সিনেমার গল্পটা বলি আসেন, নাস্তার কথা বললাম, লাঞ্চের কথা বললাম, ডিনারটা দেখাইতে পারলাম না ভাইরে। ডিনারের প্ল্যানটা ছিল ইন্টারভিউ চলে যাওয়ার পরে ইন্টারভিউ কি করে গেল সেটা নিয়ে ডিনার বানানোর ইচ্ছে ছিল, এটা ওসমান জানতো। আইডিয়া ওসমান আমার ভাই নকর ভাই ডিনার বানানো না, তো আমি বলতাম ডিনারটা তো আজ ভাই এখন না বানাই। কেন বলতো, এখন বানাইলে অসম্পূর্ণ লাগবে, কারণ কোন উপদেশটা কি করে গেছে